আজকে ক্লাস টপিক ছিল যে অ্যান্টিমাইক্রোবিয়ালস ড্রাগস। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু ওয়েট করেন, আমি ক্লাসটা লাইভ করে দিই, তারপরে আপনি ক্লাস। ওকে ওকে ওকে, আপনি লাইভ করেন, লাইভ করতে করতে আমি স্টার্ট করছি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, ফাইন ফাইন। আচ্ছা, ক্লাস লাইভ আবারও হয়ে গেছে, এক্সট্রিমলি সরি ক্লাস শুরু করতে পারেন। টেকনিক্যাল প্রবলেমের জন্য। হ্যাঁ, এখন কোনো প্রবলেম নাই না? আচ্ছা, ওকে না ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের আজকে টপিক হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস। তো এই অ্যান্টিমাইক্রোবিয়ালস ড্রাগস এর ক্ষেত্রে আচ্ছা, তাহলে অ্যান্টিমাইক্রোবিয়ালস ড্রাগস এবং হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস ডিফারেন্সটা কি? হ্যালো বা অ্যান্টি মাইক্রোবিয়াল বলতে এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল বা ভাইরাস যে কোনোর উপর কাজ করতে পারে। অ্যান্টি ব্যাকটেরিয়াল যেটা হচ্ছে স্পেসিফিক ব্যাকটেরিয়ার উপর কাজ করবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে অ্যান্টিমাইক্রোবিয়ালস বলতে অ্যান্টিমাইক্রোবিয়ালসটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়ালস হতে পারে, সেটা হচ্ছে অ্যান্টিভাইরাল হতে পারে, অ্যান্টি হেলমিনথিক হতে পারে, অ্যান্টি প্রোটোজোয়াল হতে পারে, তাই না? যেমন খুব কমনলি বাচ্চাদের বা অনেক সময় অ্যাডাল্টদেরও যে ডায়রিয়াটা হয় ফ্রিকুয়েন্টলি, দেখবেন ডায়রিয়া হলে আমরা মনে করি কি মেট্রোনিডাজল খেয়ে ফেলি, কিন্তু কাজ হচ্ছে না, তখন আমরা নিটাজ অক্সাইড দিই। তো একইভাবে তাহলে অ্যান্টি মাইক্রোবিয়ালস আমাদের মেইন হেডিং হওয়া উচিত ছিল, তার আন্ডারে একটা টপিক হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস। দ্যাট মিনস যে অ্যান্টি মাইক্রোবিয়ালস গুলো ব্যাকটেরিয়ার গ্রোথকে মানে স্ট্যাটিক করে দেয় কিংবা ব্যাকটেরিয়াকে কিল করে। আমি দুটো কথা বলেছি, হয়তো ব্যাকটেরিয়াটাকে কিল করবো না, সে জাস্ট ব্যাকটেরিয়ার গ্রোথটাকে মানে হল্ড করবে। সাপোজ একটা ব্যাকটেরিয়া ছিল, সে হচ্ছে একটা ব্যাকটেরিয়া এরকম ছিল, সে বিষয়ে আলোচনা করছে, তো এটা করে তাহলে সেটাকে আমরা বলবো যে ব্যাকটেরিওস্ট্যাটিক। দ্যাট মিনস এই ব্যাকটেরিয়াটা মাদার যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এই অ্যান্টিমাইক্রোবিয়ালসটা দিলাম, ব্যাকটেরিয়ালটা দিলাম, ব্যাকটেরিয়াকে করতে পারছে অ্যালাইভ। সমস্যা কোথায়? এই ব্যাকটেরিয়ার যে তাপ সেটা আমার অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগসটা নষ্ট করে দিচ্ছে। তাহলে এইটাকে আমরা বলছি অ্যান্টিব্যাকটেরিয়াল, ঠিক আছে? আর ব্যাকটেরিসাইডাল, ব্যাকটেরিসাইডাল হচ্ছে পুরো ব্যাকটেরিয়া কভার করে। তাহলে হচ্ছে কি এখন, তাহলে এখানে এই কথাগুলো আমি বললাম, এই যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক, এই তাহলে দুটো টার্ম এখানে, একটা হচ্ছে গ্রোথ আর একটা হচ্ছে আচ্ছা, এক কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল অথবা অ্যান্টিবায়োটিক শুধু স্ট্যাটিক ব্যাকটেরিওস্ট্যাটিক প্রপার্টি আছে, আবার কিছু অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিসাইডটি আছে। আবার কিছু কিছু অ্যান্টিবায়োটিকের বোথ ব্যাকটেরিওস্ট্যাটিক এবং দুটো ক্যাপাসিটি থাকে। ঠিক আছে, কথাটা বুঝাইতে পারছি? তিনটা আমরা করলাম। আচ্ছা, এখন আমরা যে আমরা এটা খুবই ছোট একটা কাজ, সেটা হচ্ছে পুরো ওভারভিউ, সেটা কি অ্যান্টি ব্যাকটেরিয়াল হতে পারে, যার সিনথেসিসকে আপনি কোনটা সেল ওয়াল সিনথেসিস। আচ্ছা, নাম্বার 2, নাম্বার 3
হ্যালো, হ্যালো, কথা হ্যাঁ, কথা আটকে আটকে আসতেছে। শোনা যাচ্ছে? কেউ একজন বলেন যে কোনো ভাই কথা একজন কথা- কথা আটকে আসতেছে স্যার। এখন এখন তো এখন শোনা যাচ্ছে। এখন জি এখন ভাই, কি কোনো এখন ঠিক ইমপ্রুভমেন্ট আছে। আছে? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চারটা হেডিং এ ভাগ করলাম: ইনহিবিশন অফ সেল ওয়াল সিনথেসিস, ইনহিবিশন অফ প্রোটিন সিনথেসিস, ইনহিবিশন অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, অল্টারেশন অফ সেল মেমব্রেন। ঠিক আছে, এখন এই বিষয়টাকে আমরা আর একটু ক্লিয়ার করার জন্য, মানে আপনাদের সহজে যাতে মেমোরাইজেশন হয় সেটার জন্য আমি যদি একটা ব্যাকটেরিয়াকে আঁকি, দেখেন একটা ব্যাকটেরিয়ার প্রথমে সবচেয়ে আউটারে যেটা স্ট্রাকচার সেটা হচ্ছে আমার সেল ওয়াল। কেমন? সেল ওয়াল। তাহলে আমি কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে এই সেল ওয়ালটাকে নষ্ট করে ফেলবো। আবার সেল ওয়ালের ঠিক নিচের স্ট্রাকচারটা কি ব্যাকটেরিয়ার বলে, সেটা হচ্ছে তার যে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। এখন আমি যদি কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে এই ব্যাকটেরিয়াল ক্রোমোজোমটাকে তার সিনথেসিসকে ইনহিবিট করে ফেলতে পারি, তাহলে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে সেইভাবে কাজ করব। আর আরেকটা হচ্ছে এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে থাকে জিন, আর এই জিন থেকে তৈরি হয় এমআরএনএ, আর এই এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, তাই না? এই এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। তাহলে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা এই এমআরএনএ সিনথেসিসকে ইনহিবিট করে ফেলবো, আর কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে ফেলবো। প্রোটিন সিনথেসিসটা হয় কোথায়? সেটা হয় রাইবোসোমে। রাইবোসোমে ব্যাকটেরিয়া রাইবোসোমটা কোন ধরনের রাইবোসোম আপনারা জানেন? সেটা হচ্ছে কত কত রাইবোসোম বলেন? 70s। 70s। ভেরি গুড, 70s। তাহলে 70s, তাহলে এটা দুইটা সাব ইউনিট কত কত, কি কি সাব ইউনিট? ওই 50 এবং 30। বাই 50 and 30। ভেরি গুড, 50 and 30। আজকে বেশি প্রবলেম হচ্ছে, আমি আবারও সরি। তাহলে 50 and 30। তাহলে আমার কিন্তু এখন হিউম্যান যে রাইবোসোমাল সাব ইউনিট আছে সেটা সেটা হচ্ছে কত? 60 and 40, তাই না? 60 and 40। তাহলে হিউম্যান রাইবোসোম সাব ইউনিটের সাথে যে ব্যাকটেরিয়া রাইবোসোম তার সাব ইউনিট গুলো মিলে না, ফলে আমি অ্যান্টিবায়োটিক দিলে সেটা কিন্তু শুধুমাত্র ব্যাকটেরিয়াল রাইবোসোমকেই বা ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করবে, সেটা হিউম্যান প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করবে না। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স। ল্যাঞ্জের একদম প্রথমে লেখা আছে যে একটা অ্যান্টিবায়োটিকের কয়েকটা ফিচার থাকতেই হবে, যে অ্যান্টিবায়োটিকটা খুব স্পেসিফিক হতে হবে, হ্যাঁ, এবং অ্যান্টিবায়োটিকটা দেওয়ার সময় চেষ্টা করতে হবে যে সেটা যতটুকু ন্যারো স্পেকট্রামে দেওয়া যায়। যে একটি স্কিন ইনফেকশন, আপনি তখন শুধু এমন একটা অ্যান্টিবায়োটিক চুজ করবেন যে সেটা স্টেফাইলোকক্কা স্ট্রেপ্টোকক্কাকেই যাতে কিল করে। 2 নম্বর পয়েন্ট হলো অ্যান্টিবায়োটিক যাতে শুধুমাত্র ব্যাকটেরিয়ার ফাংশন গুলোকেই অল্টার করে, এবং এই অ্যান্টিবায়োটিক যাতে কোনোভাবেই হিউম্যান সেলের ফাংশনকে হ্যাম্পার করতে না পারে। তো এরকম কয়েকটা ফিচার। সো অ্যান্টিবায়োটিক গুলা যখন প্রিপেয়ার করা হয় এমন ভাবে প্রিপেয়ার করা হয় যে এগুলো যাতে সিলেক্টিভ টু ব্যাকটেরিয়াল সেলের মধ্যে থাকে। ঠিক আছে, যেমন দেখেন এই যে অ্যান্টিবায়োটিকটা, যেমন আমরা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, এটা শুধুমাত্র ব্যাকটেরিয়াকেই মানে কিল করতে পারবে। কেন? কারণ হিউম্যান সেলের মধ্যে কোনো সেল ওয়াল নাই, ফলে এই অ্যান্টিবায়োটিক আমার শুধুমাত্র ব্যাকটেরিয়ারই ক্ষতি করবে, কিন্তু হোস্ট সেল বা হিউম্যান সেলের কোনো ক্ষতি করবে না। তাহলে দেখেন এই একটা চিত্রের মাধ্যমে আমি আপনাকে চারটা হেডিং দেখালাম, যে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর এটা, তারপরে দেখালাম যে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, তারপরে দেখালাম যে নিউক্লিক অ্যাসিড, দ্যাট মিনস ডিএনএ তার মানে ক্রোমোজোম, তাহলে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, এমআরএনএ সিনথেসিস ইনহিবিটর। ঠিক আছে, তাহলে এইভাবে বিষয়গুলা। আচ্ছা, এরপরে আমরা আসি যে এখানে আপনার এই চার্টটা দেখলেন, এখান থেকে আপনারা এই উদাহরণগুলো পড়বেন না। লেন্সের এই যে চার্টের এই উদাহরণটা পড়ার কোনো দরকার নেই, এটা পরে আরো ইলাবোরেটলি আছে। তো এখান থেকে পড়লে একটু কনফিউশন হবে, আপনি এখান থেকে জাস্ট এই লেফট সাইডের হেডিং গুলো দেখবেন। এবার আমরা আসি প্রথমে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। হ্যাঁ, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর এটা চাইলে পড়তে পারেন, অসুবিধা নেই। সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরের মধ্যে আমরা কি কি পাই? যে 1 নম্বর হচ্ছে পেনিসিলিন, তারপরে হচ্ছে সেফালোস্পোরিন,
পেনিসিলিন, সেফালোস্পোরিন, তারপরে হচ্ছে কার্বাপেনেম, যেটার একটা প্রোটোটাইপ হচ্ছে ইমিপেনেম, সো আমি কার্বাপেনেমই বলছি, দেন হচ্ছে ভ্যানকোমাইসিন, দেন সাইক্লোস্পোরিন, বেসিট্রাসিন। ঠিক আছে, তাহলে এই কয়েকটা হচ্ছে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। তাহলে একটু বুঝেন যে এখানে যেগুলো আমি গ্রিন শেডেড করলাম এই প্রত্যেকটাই কিন্তু আসলে ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিসকেই ইনহিবিট করবে, বাট তাদের মেকানিজম অফ অ্যাকশনের মধ্যে একটু ডিফারেন্স আছে। দ্যাট মিনস আপনি অনেকগুলো রুটেই মনে করেন আপনার কলেজে যেতে পারেন, হ্যাঁ, রুট এ, রুট বি, রুট সি, কিন্তু গন্তব্য ফাইনাল হচ্ছে কলেজ। ঠিক একইভাবে যেমন পেনিসিলিন, যেমন দেখেন আমি একসাথে সবকিছু একসাথে বলছি, আপনারা একটু মানে জাস্ট নোটটা আমি দিয়ে দিব, নোট করার দরকার নাই, তো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। তাহলে পেনিসিলিন, যেমন পেনিসিলিন এবং হচ্ছে সেফালোস্পোরিন, এই দুজনেই কিভাবে কাজ করে, তারা হচ্ছে যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করে তাদের ফাংশনটা প্লে করে। যেমন আমি একটা ফিগারটাকে একটু মডিফাই করলাম ল্যাঞ্জের, একটু চিত্রটা দেখেন। সেটা হচ্ছে সাপোজ এটা একটা ব্যাকটেরিয়া, এই হচ্ছে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার এইটা হচ্ছে তার যে সেল ওয়াল, ঠিক আছে, সেল ওয়াল। এই সেল ওয়ালের মধ্যে দেখেন আমি এখানে লিখলাম পিবিপি, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। এখন আমি যে অ্যান্টিবায়োটিকটা দিলাম পেনিসিলিন, এই পেনিসিলিনটা প্রথমে সে মুখে খেলো, সেখান থেকে আলটিমেটলি গাটে অ্যাবজর্ব হয়ে ব্লাডে গেল, ব্লাড থেকে সে ব্লাড ক্যাপিলারি এন্ডোথেলিয়াল যে গ্যাপ সেটা পারমিট করে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে গেল, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যেই তো ব্যাকটেরিয়াটা সার্ভাইভ করে, ওই ব্যাকটেরিয়ার মধ্যে সে রিঅ্যাবজর্ব হলো, হয়ে পেনিসিলিন ব্যাকটেরিয়াল সেল ওয়াল এবং সেল মেমব্রেন, এটা কিন্তু মনে রাখতে হবে যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন এটা সেল মূলত থাকে সেল মেমব্রেনে, বাট লেন্সে এক জায়গায় বলা আছে সেল মেমব্রেন, আরেক জায়গায় বলা আছে সেল ওয়াল। সো আমরা মনে রাখবো যে পেনিসিলিনের যে টার্গেট সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়াল এবং সেল মেমব্রেন দুটাতেই থাকে, এবং এই টার্গেটের নাম হলো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। তাহলে পেনিসিলিন যখন এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন লোকেটেড এট ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন এন্ড সেল ওয়াল সেখানে বাইন্ড করবে, তখন এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটার কাজ কি, সেটা হচ্ছে এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের দুই ধরনের কাজ। পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের একটা কাজ হচ্ছে সে ট্রান্সপেপটাইডেজ এনজাইমের মতো কাজ করে। দেখেন এই চিত্রটা একটু খেয়াল করেন, এই যে দেখেন, তাহলে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের একটা কাজ হচ্ছে সে ট্রান্সপেপটাইডেজ এনজাইমের মতো কাজ করে, এবং আমি যখন পেনিসিলিন দিব তখন এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের ট্রান্সপেপটাইডেজ অ্যাক্টিভিটিটাকে অফ করে ফেলবে। ফলে ট্রান্সপেপটাইডেজ যে কাজটা করতে, এটা এখন আমি বলছি না, ফার্স্ট ক্লাসে বলছি যে ট্রান্সপেপটাইডেজ যেটা করে যে এই যে টেট্রাপেপটাইড চেইন এবং টেট্রাপেপটাইড চেইন পাশাপাশি দুটো টেট্রাপেপটাইড চেইনের মাঝে সে ক্রস লিঙ্কিং করে। ফলে ট্রান্সপেপটাইডে যদি তার কাজ করতে না পারে, তাহলে আমার এন এসিটাইল গ্লুকোসামিন, এন এসিটাইল মুরামিক অ্যাসিড এগুলো ঠিকঠাক তৈরি হচ্ছে, বাট ওদের পরস্পর যে ইন্টার কানেকশন এইটা আর হতে পারছে না। ফলে আমার সেল ওয়ালটা কি হবে, প্রপারলি তৈরি হবে না। তাহলে পেনিসিলিন কোন ধরনের ফেজে কাজ করবে, আগের একটা ক্লাসে বলছি যে লগ ফেজ। অ্যান্টিবায়োটিক গুলো মোস্ট অফ দ্য টাইম কোন ফেজে কাজ করে, লগ লগ ফেজে, দ্যাট ফেজ। মিন যখন ব্যাকটেরিয়াটা সেল ডিভিশন করে সেই ক্ষেত্রে। তাহলে আপনি এখন বুঝলেন যে পেনিসিলিনের একটা মেকানিজম অফ অ্যাকশন হলো থ্রো বাইন্ডিং উইথ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, এন্ড ইট ইনঅ্যাক্টিভেটস দ্য ট্রান্সপেপটাইডেজ অ্যাক্টিভিটি অফ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। এটা আমরা সবাই জানি, কিন্তু আরেকটা মজার একটা ফাংশন যেটা আমাদের 80% জানি না, হ্যাঁ, সেটা হচ্ছে কি যে এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের একটা খুবই ইম্পর্টেন্ট ফাংশন হলো, যখন এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে পেনিসিলিন ড্রাগটা বাইন্ড করে, তখন এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে থাকা মুরেইন হাইড্রোলেজ এনজাইমটাকে অ্যাক্টিভ করে ফেলে। মুরেইন হাইড্রোলেজ, তাহলে কি বললাম, মুরেইন হাইড্রোলেজ এনজাইমটা নরমালি ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে, কিন্তু যখন পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করে তখন এই মুরেইন হাইড্রোলেজ এনজাইমটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। তাহলে মুরেইন হাইড্রোলেজ অ্যাক্টিভেটেড হলে কি হবে, আপনি নাম শুনে বুঝতে পারছেন মুরেইল, এটা এল হবে না, এটা এন, মুরেইন হাইড্রোলেজ। এই মুরেইন হাইড্রোলেজ যখন অ্যাক্টিভেটেড হয় তখন সে এখানে এই যে এন এসিটাইল মুরামিক অ্যাসিড আছে তাদেরকে সে অটোলাইসিস করে ফেলতে শুরু করে। অটোলাইসিস করে ফেললে আলটিমেটলি কি হবে, সেল ওয়ালটা কি হবে, ড্যামেজ হয়ে যাবে। তাহলে দেখেন, তাহলে পেনিসিলিনের একটা কাজ যেটা সবাই আমরা জানি যে ট্রান্সপেপটাইডেজকে প্রিভেন্ট, তার ফাংশনকে নষ্ট করে দেয়, ফলে পেপটাইড ক্রস লিঙ্কিং হয় না। আরেকটা কাজ হচ্ছে সে ব্যাকটেরিয়ার যে ইনহেরেন্ট মুরেইন হাইড্রোলেজ অটোলাইটিক এনজাইমটাকে অ্যাক্টিভ করে ফেলে, ফলে এই এনজাইমটা তখন ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল তাকে লাইসিস করে ফেলে, অটোলাইসিস করে ফেলে। তখন এখানে একটা পোর তৈরি হবে, 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 এবং অসমোটিক লাইসিসের মাধ্যমে তখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, যেমন এই ব্যাকটেরিয়া তো আমার ইন্টারস্টিশিয়াল স্পেসে আছে, আর আমার ইন্টারস্টিশিয়াল স্পেসে প্রচুর
ফ্লুইড আছে, এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড গুলো তখন এভাবে ব্যাকটেরিয়ার ভিতরে ঢোকা শুরু করবে, এবং যখন হিউজ অ্যামাউন্ট অফ ফ্লুইড ঢুকবে তখন আলটিমেটলি এই ফ্লুইডের প্রেসারে ব্যাকটেরিয়াটা রাপচার হয়ে যাবে, ঠিক আছে, অসমোটিক লাইসিস হয়ে যাবে। তাহলে এইটাই। এখন পেনিসিলিনের কাজ বললাম যেরকম, হুবহু একই রকম হচ্ছে সেফালোস্পোরিনের কাজ, কোনো ডিফারেন্স নাই। তাহলে দেখেন, এবং মজার বিষয় দেখেন এখানের মধ্যে, লেকচার কি বোঝা যাচ্ছে নাকি একটু বেশি তাড়াহুড়া করে বলছি? না ভাই বোঝা যাচ্ছে। ওকে, গুড। তাহলে পেনিসিলিন, সেফালোস্পোরিন দুইটার কাজই হচ্ছে এতক্ষণ যেভাবে বললাম হুবহু সেম। তাহলে পেনিসিলিন এভাবে কাজ করে, সেফালোস্পোরিন এভাবে কাজ করে, কার্বাপেনেম এভাবে কাজ করে, মানে ইমিপেনেম একই কথা, এবং হচ্ছে অ্যাস্ট্রিওনামও একইভাবে কাজ করে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে তাদের ডিফারেন্স কোথায়? সবগুলোর মেকানিজম অফ অ্যাকশন একই, কিন্তু তাদের ডিফারেন্স কোথায় গিয়ে বলেন তো? এত ধরনের রাগ কেন বানাইতে হলো? তাদের ডিফারেন্স হচ্ছে স্পেকট্রাম, তাদের স্পেকট্রামে। যেমন কেউ গ্রাম পজিটিভ, কেউ গ্রাম নেগেটিভ এবং পজিটিভ, কেউ হচ্ছে অ্যানারোবিক, কেউ হচ্ছে গ্রাম নেগেটিভ রডস, এগুলো একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে বোঝানোর কিছু নাই, কোনটা কিসে কাজ করে। একটা বড় চার্ট বানাবেন, হ্যাঁ একটা বড় চার্ট বানাবেন, এটা হচ্ছে আপনার লাইফ টাইম। সেটা হচ্ছে কি, এখানের মধ্যে হেডিং থাকবে, প্রথম হচ্ছে যে নেম অফ অ্যান্টিবায়োটিক, তারপরে এখানে লিখবেন আপনি স্পেকট্রাম, মানে কোন ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্রাম পজিটিভ নেগেটিভ এভাবে লিখবেন। তারপরে এখানে লিখবেন যে ডিজিজ, মানে কোনটার কোন ইনফেকশন আপনি ইউজ করবেন। যেমন যেমন আমি একটা উদাহরণ লিখি, এরকম একটা চার্ট আপনি যখনই যে অ্যান্টিবায়োটিক যেদিন শিখবেন এইটা ইনপুট দিবেন ডাটাটা, মাইক্রোসফট হইলে খুব ভালো হয়। তাহলে সাপোজ আমি বললাম আপনাকে যে মক্সাক্লেভ মানে অ্যামোক্সিসিলিন এবং ক্ল্যাভিলোনিক অ্যাসিড কম্বিনেশন, তাহলে এটার স্পেকট্রাম হচ্ছে এটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুটার ক্ষেত্রে কাজ করে। ডিজিজ কি খুব কমন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তারপরে সফট টিস্যু ইনফেকশন, ঠিক আছে, এইভাবে। তাহলে এটা লিখলে হবে কি আপনার, এটা বারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। এটা কিন্তু বোঝানোর কোনো ওয়েই নেই যে কোন অ্যান্টিবায়োটিক কোন ধরনের ব্যাকটেরিয়াতে কাজ করে, বুঝে খুব একটা এটা সুবিধা করা যায় না। তাহলে এই হচ্ছে বিষয়টা। তাহলে এই যে ইনহিবিশন অফ সেল ওয়াল সিনথেসিস, তাদের মেকানিজম বলে ফেলছি, কিন্তু এত ধরনের কেন? কারণ হচ্ছে তাদের স্পেকট্রাম। কিন্তু এখানে এই সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরের মধ্যে শেষের যেটা ভ্যাঙ্কোমাইসিনের মেকানিজম অফ অ্যাকশন কিন্তু আরেক রকম, সাইক্লোস্পোরিনের মেকানিজম অফ অ্যাকশন আরেক রকম, বেসিট্রাসিনের আরেক রকম। তাহলে এই তিনটা কি রকম সেটা একটু বলি। বাকি সব হচ্ছে এতক্ষণ যে দুইটা বললাম এই মেকানিজম, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, বাট শেষের দুটো একটু ডিফারেন্ট। তাহলে আমরা একটু দেখাই আপনাকে। কার্বাপেনেম, দেখেন কার্বাপেনেম যেটা, এই কার্বাপেনেমের ক্ষেত্রে কার্বাপেনেম ওইটাই একই রকম। ভ্যাঙ্কোমাইসিনটা, এই যে ভ্যাঙ্কোমাইসিনটাও একটা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, বাট তার মেকানিজম অফ অ্যাকশনটা হচ্ছে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে এই এই যে বাই ব্লকিং ট্রান্সপেপটাইডেশন, হ্যাঁ, বাট বাই মেকানিজম ডিফারেন্ট ফ্রম দ্যাট বিটা ল্যাকটাম ড্রাগস। সেটা হচ্ছে কি, এই কথাটা যে ইট বাইন্ডস ডাইরেক্টলি টু ডি অ্যালানাইল অ্যালানিন পোর্শন অফ দ্য পেন্টাপেপটাইড এন্ড ব্লকস দ্য ট্রান্সপেপটাইডেস ফ্রম বাইন্ডিং, ঠিক আছে। কিছু বুঝে যায় নাই, সেটা হচ্ছে এই চিত্রটাতে আমরা আবারও আসি। দেখেন এখানের মধ্যে আমরা যদি চিত্রটাকে একটু দেখাই, একটু খেয়াল করেন, এখানের মধ্যে আমার এই যে ট্রান্সপেপটাইডেস যে এনজাইমটা, এই ট্রান্সপেপটাইডেস এনজাইমটা কি করলো, দেখেন এই যে টেট্রাপেপটাইড চেইন, এই টেট্রাপেপটাইড মানে চারটা অ্যামাইনো অ্যাসিড, টেট্রাপেপটাইড অ্যামাইনো অ্যাসিড, এটার সাথে এখানের যে টেট্রাপেপটাইড যেগুলো আছে এদের মধ্যে এই যে একটা পেন্টাপেপটাইড, মানে হচ্ছে যে পাঁচটা অ্যামাইনো অ্যাসিড, 1 2 3 4 5, এই পাঁচটা অ্যামাইনো অ্যাসিডকে সে একটা পাঁচটা অ্যামাইনো অ্যাসিডের একটা চেইন দিয়ে সে এই টেট্রাপেপটাইড এবং এই টেট্রাপেপটাইডকে ইন্টারকানেক্ট করলো। এখন সমস্যা হচ্ছে যেটা ভ্যাঙ্কোমাইসিন যেটা করে, এই ট্রান্সপেপটাইডেস তার কাজটা করার জন্য মনে করেন প্রথমে যদি আমি একটু আঁকি, একটু এখানে দেখাই, এটা একটু বুঝতে হবে নাহলে বুঝবেন না। সাপোজ এই টেট্রাপেপটাইডটা আমি আঁকলাম, আর এখানে একটা টেট্রাপেপটাইড আঁকলাম চেইন। এখন আমার টার্গেট কি, এই দুটার মধ্যে কি করতে হবে, ক্রস লিঙ্কিং করতে হবে। কে করবে? ট্রান্সপেপটাইডেস এনজাইম করবে। ট্রান্সপেপটাইডাইজ। হ্যাঁ, ইয়েস। এখন ট্রান্সপেপটাইডেস এনজাইম এই কাজটা করবে, করার জন্য প্রথমে সে এখানে এসে বাইন্ড করতে হয়, বাইন্ড করে তারপরে সে
ব্যাকটেরিয়ার যে সাইটোপ্লাজম থেকে নতুন নতুন করে সে অ্যামাইনো অ্যাসিড গুলোকে আনে, একটা আনলো জোড়া দিল, আরেকটা আনলো জোড়া দিল, আরেকটা আনলো জোড়া দিল, আরেকটা আনলো জোড়া দিল, বা 5টা এনে তারপরে সে কানেকশনটা দেয়। তাহলে এই যে ইন্টারকানেক্টেড যে ব্রিজটা হইলো, এই ব্রিজটা হওয়ার পূর্ব শর্ত ছিল কি, ট্রান্সপেপটাইডেজকে এই টেট্রাপেপটাইড যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে কি করতে হয়েছে, প্রথমে অ্যাটাচড হইতে হয়েছে, অ্যাটাচড হইতে হয়েছে। তার মানে এই যে এখানের মধ্যে ট্রান্সপেপটাইডের জন্য, এগুলো সব নর্মাল কথাবার্তা, ট্রান্সপেপটাইডের জন্য একটা কি ছিল, রিসেপ্টর ছিল। কি ছিল? রিসেপ্টর ছিল। এই ভ্যানকোমাইসিনটা কি করে, ভ্যানকোমাইসিন এই রিসেপ্টরের সাথে এসে বসে যায়, ভ্যানকোমাইসিন। ফলে ট্রান্সপেপটাইডেজও ঠিক আছে, কি সব কিছু নর্মাল, বাট ট্রান্সপেপটাইডেজে তার কাজ শুরু করবে যে রিসেপ্টরে বসে, সেই রিসেপ্টরটাকে অকুপাই করে রেখেছে ভ্যানকোমাইসিন। ফলে আলটিমেটলি পুরো প্রসেসটাই আর হইতে পারে না। দেখেন, তাহলে বিটা ল্যাকটাম যেই ড্রাগস গুলো ছিল, যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনিম, মনোব্যাকটাম, এই চারোটা হচ্ছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের মাধ্যমে ট্রান্সপেপটাইডেজটাকেই নষ্ট করে দেয়। কিন্তু ভ্যানকোমাইসিন ট্রান্সপেপটাইডেজকে কোনো ক্ষতি করে না, ট্রান্সপেপটাইডেজের জায়গায় থাকে, কিন্তু তার বসার জায়গাটাকে নষ্ট করে দেয়। বোঝা গেল এর সূক্ষ্ম পয়েন্টটা? ওকে, তাহলে এটা হলো ভ্যানকোমাইসিনের মেকানিজম অফ অ্যাকশন। ওকে, এবার আসি যে আমাদের আরেকটা লাস্ট বাকি আছে, সেটা হচ্ছে সাইক্লোসেরিন এবং হচ্ছে বেসিট্রাসিন। সাইক্লোসেরিন এবং বেসিট্রাসিন সেটা হচ্ছে কিভাবে, যে দেখেন, সাইক্লোসেরিন is the structural analog of D-alanine that inhibits the synthesis of cell wall dipeptide D-alanine. তার মানে এটা একটু কমপ্লেক্স আছে, এটা আমি বলি। যেমন আমাদের এখানে এই চিত্রটা আপনি একটু খেয়াল করেন, এই চিত্রটা, এই যে, আচ্ছা এখন দেখেন এখানের মধ্যে এই যে একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড, এবং তারা কানেক্টেড আছে পেপটাইড বন্ড দিয়ে, পেপটাইড বন্ড দিয়ে, এই যে পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড। আচ্ছা, এখন এখানের মধ্যে এটা হচ্ছে অ্যালানিন, এই অ্যামাইনো অ্যাসিডটার নাম কি? অ্যালানিন। এখন আপনারা জানেন যে কোনো অ্যামাইনো অ্যাসিড কয় ধরনের হয়? ডি, ডেক্সট্রো এন্ড লিভো, আমরা বলি না? হ্যাঁ, ভেরি গুড, ডিএনএল, ডি অ্যালানিন এটা। আচ্ছা, এখন দেখেন এই ডি অ্যালানিনের মতো, মনে করেন আপনার চেহারা, আপনি হচ্ছে কোনো কারণে অসুস্থ হয়ে গেছেন, যে হরর মুভিতে যেগুলো দেখায়, হুবহু আপনার মতো, আপনার চেহারা দেখতে অবিকল আপনার মতো একজন মানুষ আপনার গিয়ে প্রক্সি দিয়ে দিল ক্লাসে, তাহলে কেউ কিন্তু বুঝবে না, হ্যাঁ এরকম। তাহলে ডি অ্যালানিনের স্ট্রাকচার যেরকম অ্যামাইনো অ্যাসিডটার, হুবহু একই রকম স্ট্রাকচার হচ্ছে সাইক্লোসেরিনের। ফলে এই জায়গাটাতে আমি একটা ফল্ট অ্যামাইনো অ্যাসিড ঢুকাই দিতে পারি না, আমার ড্রাগসটা গিয়ে কি করে এখানে এই টেট্রাপেপটাইড যখন সিনথেসিস হয়, তখন ডি অ্যালানিনের জায়গায় আমার এই সাইক্লোসেরিনটা গিয়ে বসে থাকে। এখন আপনি আমাকে বলেন, একটু আগে যে কথাটা বললাম, যে এখানের মধ্যে এতক্ষণ কার জন্য রিসেপ্টর ছিল, কার জন্য রিসেপ্টর ছিল এখানে, এরকম একটা বলেন তো? ভেরি গুড। কিন্তু হ্যাঁ, এটা তো ন্যাচারাল ডি অ্যালানিন, যেটা আল্লাহ তাআলা ছিল, বাট আমার এটা তো সাইক্লোসেরিন গিয়ে বসে আছে, তাই এখানে কি ট্রান্সপেপটাইডেজ বসতে পারবে? না ভাই, পারবে না। তাহলে এটাও অনেকটা কার মতো কাজ, ভ্যানকোমাইসিনের মতো, বা ডিফারেন্স আছে। ভ্যানকোমাইসিন হচ্ছে ন্যাচারাল ডিঅ্যালানিন ছিল, আমি রিসেপ্টরটাকে ভ্যানকোমাইসিন দিয়ে ব্লক করে দিছি। এখানে হচ্ছে আমি ডিরেক্ট ডিঅ্যালানিনটাকেই সাবস্টিটিউট করে ফেলছি, প্রতিস্থাপন করে ফেলছি আর্টিফিশিয়াল সাইক্লোসেরিন দিয়ে। বুঝে গেল সূক্ষ্ম পার্থক্যগুলা? দেখেন, সবগুলাই সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, বাট তাদের ভিতরে একটু স্লাইটলি ডিফারেন্স আছে। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে কি, বেসিট্রাসিন। বেসিট্রাসিন আপনারা ইন্টার্ন শুরু করলে খুবই কমন দেখবেন, যে কোনো স্কিন ইনফেকশন, যে এই যে মনে করেন আমরা যখন এপিসিওটমি দিই, হ্যাঁ এপিসিওটমি, নর্মাল ভ্যাজিনাল ডেলিভারিতে এপিসিওটমি দেয়, সিজারিয়ান সেকশনে যে কাট ইনসিশন গুলা দেয়, ওখানের মধ্যে দেখবেন একটা মলম দিই আমরা, বেসিট্রাসিন মলম, দিনে 3 বার লাগাবেন, 10 দিন লিখে দেয়। এই বেসিট্রাসিনটা খুবই কমনলি প্র্যাকটিসড ওয়ার্ড এটা, এই বেসিট্রাসিন। তাহলে তার ফাংশনটা কি? তার কাজটা হচ্ছে যে বেসিট্রাসিন, এই যে আমি আকাশি কালার যে শেড করে রাখলাম, যে ইট প্রিভেন্টস দ্য ডিফসফোরাইলেশন অফ দ্য ফসফোলিপিড দ্যাট ক্যারিজ দ্য পেপটাইডোগ্লাইকান সাবইউনিট অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। এটা হচ্ছে আপনারা সবাই এরিয়া দেখছেন, আমাদের এটাকে কি বলে, ফ্লাইওভার, ফ্লাইওভার দেখছেন না? আচ্ছা, ফ্লাইওভার বানানোর সময় খেয়াল করছেন কিনা, যে ফ্লাইওভার কিভাবে বানায়? ফ্লাইওভারের কিছু ব্লক থাকে, এই একটা ব্লক, কেমন ব্লক থাকে, পুরো ফ্লাইওভার কিন্তু একসাথে বানাইতে পারে না, আরেকটা ব্লক, এইভাবে ব্লক গুলো আগে বানানো হয়, তারপর ওই ব্লক গুলাকে সাথে কি করে,
একটার সাথে একটা ব্লক কি করে দেয়, কানেকশন দিয়ে ফ্লাইওভারটা হয়, আর নিচে তো এটার পিলার গুলো থাকে। এখন দেখেন এই যে পেপটাইডো, যে সেল ওয়াল যেটা, এই যে সেল ওয়ালের যে স্ট্রাকচার, এখানের মধ্যে দেখেন তার মেইন স্ট্রাকচারটা কি, অ্যানেসিটাইল গ্লুকোসামিন এবং অ্যানেসিটাইল মুরামিক অ্যাসিড। তাহলে সাপোজ এই দুইটা অ্যানেসিটাইল গ্লুকোসামিন এবং অ্যানেসিটাইল মুরামিক অ্যাসিড প্রথমে তৈরি হলো কোথায়, সাইটোপ্লাজমে, মানে ব্যাকটেরিয়া, এটা ছিল ব্যাকটেরিয়াল সাইটোপ্লাজম। এখন এখানের ভিতরে অ্যানেসিটাইল গ্লুকোসামিন এবং অ্যানেসিটাইল মুরামিক অ্যাসিডকে একটা গ্লাইকোসাইল বন্ড দিয়ে অ্যাড করলাম, তাহলে এটা একটা ব্লক হইলো। সাথে আবার আবার আরেকটা অ্যানেসিটাইল মুরামিক অ্যাসিড, আরেকটা অ্যানেসিটাইল গ্লুকোসামিন, আরেকটা অ্যানেসিটাইল মুরামিক অ্যাসিড, এটা আরেকটা ব্লক বানালাম। তারপরে এখানে আবার আরেকটা এভাবে এভাবে ব্লক গুলো প্রথমে ছোট ছোট কিছু সাব ইউনিট তৈরি হয়। তারপরে এই সাব ইউনিট গুলো এগুলো তখন কি করে, একটা ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের উপরে আসে, এসে তারা তখন এখানে একটার সাথে একটা অ্যাটাচড হয়ে যায়, একটার সাথে একটা অ্যাটাচড হয়ে যায়। তাহলে আমি বুঝতে পারলাম, তাহলে ব্যাকটেরিয়াল সাইটোপ্লাজমে প্রথমে এই ব্লক গুলা তৈরি হয়, হ্যাঁ, বিভিন্ন এনজাইমেটিক রিঅ্যাকশনের মাধ্যমে। তারপরে তারা ছোট ছোট ব্লক তৈরি হয় এবং ব্লক গুলো একটা ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে, এই ব্লক গুলা মনে করেন ফ্লাইওভারের ব্লক গুলা বানালো একটা বড় ক্রেন দিয়ে, সেটা এনে তারপরে এগ্রিগেট করলো। তাহলে এই ব্লক গুলার যে ক্যারিয়ার, যে গাড়িটা, এই গাড়িটার কেই ব্লক করে ফেলে কে, বেসিট্রাসিন। এটাকে ব্লক করে ফেলে কে, বেসিট্রাসিন। ফলে আপনার অ্যানেসিটাইল মুরামিক অ্যাসিড, অ্যানেসিটাইল গ্লুকোসামিন এগুলো তৈরি হয় ঠিকই ব্লক, কিন্তু ওরা আসতে পারে না। তাহলে এবার আপনি একটু এই লেখাটা পড়েন, এই লেখাটা একটু পড়েন, তাহলে দেখেন এই যে ইট প্রিভেন্টস দা ডিফসফোরাইলেশন অফ দ্য ফসফোলিপিড। এটা জানার দরকার, আপনি শুধু ফসফোলিপিডটা জানেন। তাহলে ফসফোলিপিড হচ্ছে একটা ক্যারিয়ার প্রোটিন, আপনারা ইন্টারে পড়ে আসছেন ফসফোলিপিড, এই যে দ্যাট ক্যারিজ দ্য পেপটাইডোগ্লাইকান সাব ইউনিট। ওই যে যেটা বললাম যে কয়েকটা ব্লকের একটা সাব ইউনিট, কয়েকটা ব্লকের একটা সাব ইউনিট, এটাকে সে ক্যারি করে, ক্যারিজ, হ্যাঁ, অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিট্রাসিনের ফাংশন। তাহলে আমাদের আপনারা যেগুলো মুখস্থ পড়া, যে পেনিসিলিন কোন কোন ডিজিজে ইউজ করতে পারবো, কার্বাপেনিম কোনটাতে দিতে পারবো, কোনটা গ্রাম পজিটিভ, কোনটা গ্রাম নেগেটিভ, হ্যাঁ, কোনটা অ্যানারোবিকের ক্ষেত্রে ফাংশন, এগুলো নিজ দায়িত্বে পড়ে নেবেন। ঠিক আছে, এগুলো আমি মার্কিং করে দিছি, নোটটা দিয়ে দিব, আপনারা সেগুলোকে নোট করে ফেলবেন। কিন্তু যেগুলো বুঝার বিষয়, যেমন আমি যে কথাগুলো বললাম, এগুলো আপনার বই থেকে পড়তে গেলে অনেক সময় কনজিউম হবে। ঠিক আছে, তাহলে এই এতক্ষণ যা বললাম শেষ, আমাদের আল্লাহর মধ্যে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর শেষ। এখানে কোনো কনফিউশন আছে কিনা, এই যে 6-7টা মেকানিজম বললাম? না ভাইয়া। ওকে ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসি নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান কি ছিল বলেন তো দেখি, নেক্সট ওয়ান কি? এই যে প্রোটিন ইনহিবিশন। প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, ভেরি গুড, Synthesis প্রোটিন inhibitor. সিনথেসিস ইনহিবিটর। আচ্ছা, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর করলে ব্যাকটেরিয়া কেন মারা যায়? প্রোটিন কি দরকার তার? প্রোটিন যেহেতু এমআরএনএ তৈরি হয়, ইনফরমেশনে থাকবে না ওই ব্যাকটেরিয়াটার জন্য। মানে প্রোটিন ছাড়া তো একটা সেলের বাঁচাই সম্ভব না, তাই না? কারণ কি, প্রোটিন হচ্ছে দুই ধরনের, আমরা জানি 9-10 পড়া। একটা হচ্ছে কি ফাংশনাল প্রোটিন, আর একটা হচ্ছে কি স্ট্রাকচারাল প্রোটিন। ফাংশনাল প্রোটিন কি, এনজাইম। স্ট্রাকচারাল প্রোটিন কি, ওই যে ব্যাকটেরিয়ার যে আপনার রাইবোজোম থাকে, ওই রাইবোজোম তৈরিতে কিছু লাগে, পড়ছে না রাইবোজোমে আরআরএনএ এবং প্রোটিনের অনুপাত 1:1, আবুল হাসান স্যারের বইয়ে এরকম আর কি। তাহলে প্রোটিন সিনথেসিস যদি আমি ইনহিবিট করে দিতে পারি, তাহলে ওই ব্যাকটেরিয়ার কোনো সেলের মধ্যে কোনো এনজাইমই থাকবে না। তো এনজাইম না থাকলে তার এটিপি তৈরি হবে না, এটিপি তৈরি না হলে সেলটাই তো বাঁচবে না। আবার প্রোটিন, কিছু প্রোটিন স্ট্রাকচারাল ইউনিট হিসেবে কাজ করে, তাহলে ওই প্রোটিন না থাকলে তার সাইটোস্কেলেটন হবে না, হ্যাঁ, তারপর হচ্ছে তার যে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের যে সাপোর্টিং, সেটাও কে দেয়, একটা প্রোটিন দেয়, ওইটাও হবে না। আলটিমেটলি পুরো সেলের ফাংশনটা হ্যাম্পার হয়ে সেলটা কি হবে, মারা যাবে। ঠিক আছে, তাহলে এই কারণে তাহলে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর কিভাবে করব, যে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে 50S রাইবোজোম, আর একটা হচ্ছে 30S রাইবোজোম। তাহলে কোনগুলো 50S এর উপর কাজ করে, কোনগুলো 30S এর উপরে কাজ করে, সেটা কিভাবে, সেটার জন্য আর একটা চার্ট আছে, ল্যানজেই আছে। এই যে দেখেন, এই চারটা পড়লে আপনার প্রোটিন সিনথেসিস আর পড়তে হবে না। আমি আবারও বলি, এটা থেকে খুব একটা রিটেন আসে না, ভাইবা কোশ্চেন ধরে এই চার্টগুলো যদি আপনি একটু বুঝতে পারেন, তাহলে কিন্তু আর ইনশাআল্লাহ এটা একেবারে সহজ। দেখেন অ্যামাইনো গ্লাইকোসাইড এবং হচ্ছে টেট্রাসাইক্লিন, এই দুইটা সাব ইউনিটের উপরে কাজ করে, প্রোটিন সিনথেসিস কে ইনহিবিট করে 30S। তাহলে আপনার আর বাকিগুলো তো মুখস্থ করার দরকার নাই, আপনি বাকিগুলোর এই নামগুলো একটু মুখস্থ করবেন, যে এর মধ্যে আমি এটি মানে
অ্যামাইনোগ্লাইকোসাইড এবং টেট্রাসাইক্লিন 30S, বাকি যত নাম আমার মনে আছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর সবগুলো হচ্ছে 50S। শেষ। ঠিক আছে, এখন দেখেন এই চারটা বোঝার জন্য আমি আবার একটা গল্প বলবো 5 মিনিটের, ঠিক পেনিসিলিনের মতো। তাহলে ইনশাল্লাহ এটা বলার আগে আপনারা বুঝে যাবেন। তাহলে আমি শুরু করি। এটা আপনারা ইনশাল্লাহ পারেন, সবাই আপনার স্টুডেন্ট পড়ান ইন্টারে। বলেন প্রোটিন সিনথেসিসের ফেজ কি কি আছে বলেন, সেন্ট্রাল ডগমা বলে এটাকে। প্রোটিন সিনথেসিস কিভাবে হয় বলেন তো, প্রথমে কি হয় তো দ্রুত বলেন, প্রথমে কি হয়? একটা জিন থাকে, তাহলে এই যে এখানে একটা জিন, ঠিক আছে। আচ্ছা, এই জিন থেকে কি তৈরি হয়? একটা mRNA। এই এমআরএনএটা কোথায় আসে? নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়ার পোরের মাধ্যমে বের হয়ে সে চলে আসে কোথায়? সাইটোসল। সাইটোসলে এসে সে দেখে কে আছে এখানে? রাইবোসোম, তাই না? তাহলে এইখানের মধ্যে রাইবোসোমের মধ্যে এমআরএনএটা বসে গেল, এই এমআরএনএটা রাইবোসোমে বসে গেল। এবার এখানের মধ্যে কে থাকে? তার টিআরএনএ। আমি খুবই একটা লিনিয়ার স্ট্রাকচার রাখতেছি, একেবারে সহজে যে এটা বোঝা যায়। এই টিআরএনএ এর মাথায় বসে থাকে কে বলেন? এগুলো কি? এক একটা এক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, আমি আপাতত 3 কালারে 3টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে আপনাকে দেখালাম। ওকে, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই টিআরএনএ গুলো এবার তারা এখানে এসে, এখানে যে আমার ওই যে কি থাকে এখানে বলেন তো কি থাকে? ট্রিপলেট, কোডন, অ্যান্টিকোডন। তাহলে এমআরএনএ তে কি থাকে? তিনটা করে কি থাকে? কোডন, রিফ্লেক্ট কোডন and anticodon। কোডন থাকে, ট্রিপলেট থাকে জিনে, হ্যাঁ কোডন। তাহলে এটা হচ্ছে কোডন। তাহলে একটা এই যে এখানের মধ্যে হচ্ছে 3টা মাথা থাকে। এই আমি এইভাবে পড়াইতাম স্টুডেন্টদেরকে, সহজ ভাবে টিআরএন আঁকতাম। তাহলে এই যেখানে দেখেন 3টা মাথা না, এই 3টা মাথা দিয়ে সে এখানের কোডনের সাথে ম্যাচ করবে, করে তার এই অ্যামাইনো অ্যাসিডটাকে এখানে বসাই দিবে। দেখেন সহজ, এই যে বসাই দিলাম। তারপর আবার এটা যেটা ও এসে এখানে ম্যাচ করবে, করে সে তার অ্যামাইনো অ্যাসিডটাকে এখানে বসাই দিবে, এবং তাদের মধ্যে একটা কি 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 বন্ড হবে? পেপটাইড বন্ড হবে। তারপর আবার এটা এটা ঠিক এভাবে এসে তার অ্যামাইনো অ্যাসিডটাকে এখানে বসাই দিবে, এখানে একটা পেপটাইড বন্ড হবে। ঠিক আছে, তাহলে এইভাবে এখানের মধ্যে একটা কি তৈরি হয়ে যাচ্ছে দেখেন, একটা অ্যামাইনো অ্যাসিড একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড দিয়ে এই যে এরকম একটা কি পলিপেপটাইড চেইন তৈরি হয়ে গেল। Chain। দেখেন পলিপেপটাইড চেইন তৈরি হয়ে গেল। তাহলে এই পলিপেপটাইড চেইন আর কিছুই না, সেটা হচ্ছে কি? প্রোটিন। ঠিক আছে, প্রোটিন। তাহলে এই প্রোটিনটাই হচ্ছে দুই ধরনের তার ফাংশন, কিছু হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন আর কিছু হচ্ছে ফাংশনাল প্রোটিন। ফাংশনাল প্রোটিনটার নাম হচ্ছে এনজাইম, যেমন একটু আগে ট্রান্সপেপটাইডেজ যে এনজাইমটা বললাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হচ্ছে মেকানিজম। এই চিত্রটা যদি আপনি বুঝেন, পুরো প্রোটিন সিনথেসিস শেষ। দেখেন, তাহলে আমরা জাস্ট এটাতে ম্যাচ করবো। এখানে আরেকটা পয়েন্ট বলি যেটা আমাদের জানতে হবে, কারণ একটা অ্যান্টিবায়োটিক এই প্রসেসে কাজ করে। দেখেন, একটা টিআরএনএ যখন আসে, একটা টিআরএনএ এসে সে যখন কোডনে বসে সে তখন উঠে যায়। যেমন এই অ্যামাইনো অ্যাসিডটা এখানে এসে বসলো, বসে তার এই অ্যামাইনো অ্যাসিডটাকে এখানে যখন বসাই দিল, তখন কি এই টিআরএনএটা এখানে বসে থাকবে নাকি সে ডিটাচড হয়ে যাবে? আবার সে ডিটাচড হয়ে যাবে, আবার ডিটাচড হয়ে যাবে। সে বসলো, বসে অ্যামাইনো অ্যাসিডটা দিল, দিয়ে আমি যদি চিত্রটাকে আঁকি একটু এইভাবে, এই 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 দিল, এখানে বসলো, এটা দিয়ে আবার সে উঠে চলে গেল, আবার সে উঠে চলে গেল। আচ্ছা, ঠিক একইভাবে তখন এই যে পুরো চেইনটা, এই চেইনটা একটু সামনের দিকে সুইচ করবে, সুইচ করলে আলটিমেটলি তখন এই ট্রিপলেটটা আবার কি হয়ে গেল বলেন তো? খালি হয়ে গেল না? আবার খালি হয়ে হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা তখন আবার নেক্সট কিসের জন্য অপেক্ষা করতেছে? আরেকটা নতুন টিআরএনএ এর জন্য অপেক্ষা করতেছে। এটাকে বলে কি? ট্রান্সলোকেশন। এটাকে কি বলে? ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন। হ্যাঁ, এখন কোন কারণে যদি এই টিআরএনএটা, এটা আরো কমপ্লেক্স, এটা কিন্তু আমি যে কথাটা বলছি এটা কিন্তু ফুল অ্যাকুরেট বলতেছি না, কারণ কমপ্লেক্সটা বলতে গেলে আমার 15 মিনিট চলে যাবে এখানে। এটা আসলে কিন্তু এখানে মানে এমআরএনএটা সুইচ করে না, আপনারা জানেন এখানে কিন্তু রাইবোজোমের এই ইউনিট গুলো সুইচ করে, রাইবোজোমের ইউনিট গুলো সামনের দিকে যেতে থাকে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তাহলে সুইচ করলো, যাওয়ার পরে এই স্পেসটা এখন আবার এমটি না, তাহলে এখানে এখন আরেকটা টিআরএনএ এসে কি করতে পারবে? বসতে পারবে। বাইন্ড করবে। কিন্তু কোনো কারণে যদি আগের টিআরএনএটা এখান থেকে না সরে, যে এখানের মধ্যে সে তার অ্যামাইনো অ্যাসিডটাকে বসালো কিন্তু সে তার জায়গাটা অকুপাই করে রাখলো,
অকুপাই করে রাখছে, ফলে এখানে আরেকটা টিআরএনএ এর পক্ষে আর এসে বসা সম্ভব না। তাহলে কি হবে তখন? তখন এই পলিপেপটাইড চেইনটা প্রপারলি কি হইতে পারবে না, সিনথেসিস হতে পারবে না। তাহলে এটাকে কি বলে, প্রসেসটাকে ট্রান্সলোকেশন। তাহলে কিছু কিছু ব্যাকটেরিয়া এই ট্রান্সলোকেশনকেও হ্যাম্পার করে প্রোটিন সিনথেসিসকে বাধাগ্রস্ত করে। বুঝে গেছে? তাহলে এবার আসেন, জি দেখেন ভাই। আমি আপনাকে ফ্লোচার্টটা বলবো, আপনি ইনশাআল্লাহ জাস্ট মিলাবেন। ওকে, তাহলে এক নম্বর হচ্ছে যে অ্যামাইনো গ্লাইকোসাইড। অ্যামাইনো গ্লাইকোসাইড কিসের উপরে কাজ করে? 30S সাব ইউনিটের উপরে। 30S সাব ইউনিটস কি করে? ইট ব্লকস দ্য ফাংশনিং ইনিশিয়েশন কমপ্লেক্স এন্ড কজেস মিসরিডিং অফ এমআরএনএ। তার মানে হচ্ছে এই যে and misreading of it blocks the functioning of initiation complex and misreading of mRNA। মানে প্রথমে যে আমার এমআরএনএটা, যে এই যে রাইবোসোমের উপরের যে এমআরএনএটা বসলো, প্রথমে এমআরএনএটা বসলো, হ্যাঁ এটা এমআরএনএ, তাহলে প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা এসে বসবে, প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা বসবে এই প্রথম ট্রিপলেটের মধ্যে, এখানে প্রথম 2-3টে অ্যামাইনো অ্যাসিড যখন বসে সেটাকে বলে যে ইনিশিয়েশন কমপ্লেক্স। তারপরে আমার ফাইনাল প্রোটিনের, যেগুলোকে আমি লাল কালার দিয়েছি, ফাইনাল প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড গুলো আসা শুরু করবে। এখন কোনো কারণে যদি এই ইনিশিয়েশন কমপ্লেক্স যেটা, এই ইনিশিয়েশন কমপ্লেক্স যদি প্রপারলি না হইতে পারে, ইনিশিয়েশন কমপ্লেক্স, এই ইনিশিয়েশন কমপ্লেক্স যদি না হয়, তাহলে স্টার্টিং এ যদি গলদ হয়, হ্যাঁ শুরুতে যদি ঝামেলা লাগে, যেমন প্রফেট টেবিলে যেটা হয়, অনেক পড়ে গেলেন, এমন একটা প্রশ্ন করছে যে শুধু ওইটাই পড়ার নাই, পুরো প্রফ ফেল, ওরকম। তাহলে ইনিশিয়েশন কমপ্লেক্স যদি ভালোভাবে না হয়, বাকি সব এই পুরো অ্যাকুরেট প্রোটিনটা সিনথেসিস আর হবে না। তাহলে এই কাজটা, অথবা আরেকটা হচ্ছে কি মিসরিডিং করা। মিসরিডিং কে, এটা এমআরএনএটা দিলাম, এখানে একটা ট্রিপলেট, এখানে একটা ট্রিপলেট, এখানে একটা ট্রিপলেট, এখানে একটা ট্রিপলেট আছে। এখন মিসরিডিং কেমন? যেমন মনে করেন এটা ছিল যে এডেনিন, এটা ছিল ইউরাসিল, যেহেতু আরএনএ এখানে থাইমিন থাকে না, এটা ছিল সাইটোসিন। হ্যাঁ, এখন রিডিং করতেছে কি, যে এখানে তো টিআরএনএ আসবে, তাই না? টিআরএনএ এর অ্যান্টিকোডন আসবে এবং তার মাথায় আছে অ্যামাইনো অ্যাসিডটা, কিন্তু এই টিআরএনএ এসে তাকে মিসরিডিং করতেছে। এখানে লেখা আছে যে অ্যাডেনিন, কিন্তু টিআরএনএ রিড করতেছে যে না, এখানে অ্যাডেনিন নাই, এখানে আছে সাইটোসিন। হ্যাঁ, মিসরিডিং করতেছে, এখানে আছে সাইটোসিন। তখন সে এখানে তার বসানোর কথা ছিল, যদি এটা সাইটোসিন হয় তাহলে এখানে তার বসানোর কথা ছিল কোন অ্যামাইনো অ্যাসিডটা, মনে করেন যে অ্যালানিন বসানোর কথা। কিন্তু সে এসে যখন দেখবে কি এখানে তো কোডন আরেকটা দেখতে পারছি, তখন সে এখানে আর বসবে না, সে ব্যাক চলে যাবে। তখন এই জায়গায় আরেকটা এসে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, মনে করেন লাইসিন বসে গেল। তাহলে এই যে ভুল অ্যামাইনো অ্যাসিড বসাচ্ছে ডিউ টু মিস রিডিং। মনে করেন আপনাকে প্রশ্ন দিল যে, সাপোজ একটা প্রশ্ন দিলাম যে ডিফাইন দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ কার্বাপেনেম, আপনার সাথে সময় নেই, দ্রুত পড়তে গিয়ে দেখলেন যে ডিফাইন দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ভ্যাঙ্কোমাইসিন। এরকম হয় না পরীক্ষার সময়, তাড়াহুড়া করে প্রশ্ন ছিল একটা, আরেকটা বসে আনসার খুব সুন্দর করে লেখে বের হয়ে A+ হিসাব করতেছি, পরে দেখি যে A+ আসলো না, কারণ তাড়াহুড়া প্রশ্নটাই ভুল বুঝছেন। কিন্তু আপনার কিন্তু ক্যাপাবিলিটি ছিল রাইট আনসারটা লেখা, কিন্তু প্রশ্ন ভালো করে না বুঝায় ভুল আনসারটা লিখে ফেলছেন। ঠিক একইভাবে এমআরএনএর যে কোডন, ওই কোডনটাকে আমার যে এখানে ট্রান্সফার আরএনএ এসে মিসরিডিং করার কারণে সে উল্টাপাল্টা অ্যামাইনো অ্যাসিড বসানো শুরু করবে। ফলে আমার যে প্রোটিনটা, সাপোজ ট্রান্সপেপটাইডেজ প্রোটিন তৈরি হওয়ার কথা, ওখানে তৈরি হবে আরেকটা ভুল ভাল প্রোটিন, যেটা তার কাজ করতে পারবে না। ফলে ওই সেল ওয়াল সিনথেসিস হবে না। মানে বোঝানোর জন্য বললাম, এটা হচ্ছে তার মেকানিজমটা। তাহলে অ্যামাইনো গ্লাইকোসাইড এইভাবে কাজ করে। টেট্রাসাইক্লিন কিভাবে কাজ করে? ইট ব্লকস দ্য টিআরএনএ বাইন্ডিং টু রাইবোসোম। সহজ হিসাব। তাহলে এই যে টিআরএনএটা আসে, আপনারা দেখবেন ওই যে আবুল হাসান স্যারের বইতে পড়তাম, একটা টিআরএনএ যখন আসে তখন তার মধ্যে কিন্তু 3টা সাইড থাকে। একটা টিআরএনএ অ্যাসিটাইল ট্রান্সফারেজ এনজাইম, আরেকটা হচ্ছে কি বাইন্ডিং সাইট, হ্যাঁ মানে এমআরএনএ এর সাথে বাইন্ডিং সাইট, আরেকটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট। দ্যাট মিনস এই যে টিআরএনএ এসে প্রথমে এখানে যে বাইন্ড করবে, এমআরএনএ এর মধ্যে যে টিআরএনএ এর সাথে বাইন্ডিং করবে, এটা যদি এমআরএনএ হয়, তাহলে এই এমআরএনএ এর মধ্যে যে এই কোডন থাকবে, এখানের মধ্যে যে টিআরএনএ বাইন্ড করে, এই যে বাইন্ডিং এর যে এই বাইন্ডিং হতে দেয় না এই অ্যান্টিবায়োটিক গুলা। ফলে তারা তাদের বাইন্ডিং এ যদি করতে না পারে, তাহলে তাদের এই অ্যামাইনো অ্যাসিডটাকে বসাতে দিতে পারবে না। তাহলে এই বাইন্ডিং এ যদি প্রিভেনশন করে, তাহলে এইভাবে কাজ করে কে, সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন। ঠিক আছে, তারপর হচ্ছে জি ভাই। এইভাবে একটা কাজ করে। তারপর হচ্ছে ক্লোরামফেনিকল কিভাবে কাজ করে, সেটা হচ্ছে ইট ব্লকস দ্য পেপটাইডাল ট্রান্সফারেজ কি, সেটা কি, এটা হচ্ছে ওই যে কথাটা আমি বললাম যে একটা অ্যামাইনো অ্যাসিড এখানে যখন এমআরএনএ এর সাথে বসে, তার পাশে আরেকটা বসে,
তারপরে আসে আরেকটা বসে, কিন্তু ওরা কি এইভাবে বিচ্ছিন্ন থাকবে নাকি তারা পরস্পরের সাথে ইন্টারকানেক্ট হবে? ইন্টারকানেক্ট হবে কি? yes, কি বন্ড দিয়ে? পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড পেপটাইড বন্ড কোন এনজাইম করবে এই পেপটাইড বন্ড? সব কাজে একটা এনজাইম পেপটাইডাইল ট্রান্সফারেজ। তাহলে হ্যাঁ, তাহলে আমার টিআরএনএ বসতেও পারতেছে, টিআরএনএ ভালোভাবে ডিএনএ রিডিংও করতে পারতেছে, সবগুলো পয়েন্ট একসাথে আপনি এক্সক্লুড করেন। দেখেন টিআরএনএ বসার প্রবলেম আছে এখানে? না, প্রবলেম নাই। টিআরএনএ ঠিকমতো রিডিং করতেছে কোডন? হ্যাঁ করতেছে। তারপর টিআরএনএ কি সঠিক অ্যামাইনো অ্যাসিড আনতেছে? তার প্রবলেম কোথায়? যে অ্যামাইনো অ্যাসিডও আসতেছে, অ্যামাইনো অ্যাসিডও বসতেছে, কিন্তু অ্যামাইনো অ্যাসিডের মাঝে পরস্পর যে এই যে ইন্টারকানেকশন থ্রু পেপটাইড ব্রিজ, এই পেপটাইড বন্ডটা তৈরি করতে পারতেছে না। কেন? কারণ এই পেপটাইড বন্ড যে এনজাইম তৈরি করবে ট্রান্সপেপটাইডেজ, তাকে আমি ইনঅ্যাক্টিভেটেড করে ফেলছি। কোন অ্যান্টিবায়োটিক দিয়ে? ইয়েস, লক করে দিচ্ছে। কোন অ্যান্টিবায়োটিক দিয়ে? এটা হচ্ছে ক্লোরামফেনিকল প্রি বেবি সিনড্রোম না? আচ্ছা, খুব কমন একটা ভাই, এগুলো আমি সব দাগায় রাখছি, মুখস্থ পড়াগুলো আমি বুঝাচ্ছি না, কারণ আপনাদের অনেকেই দেখলাম খুবই আপসেট ক্লাস নিয়ে, যে আসলে কি যদি আপনি একই সাথে চাঁদের আলো চান, সূর্যের তাপও চান, সম্ভব না, তাই না? যে কোনো একটা বেছে নিতে হবে। সো আমি একটু যেগুলো, হ্যাঁ আপনারা, সো আমি এটা আসলে উপায় নাই, তো ওই কারণে আমি যেটা করতে চাচ্ছি যে যেগুলো আপনারা নিজে নিজে বুঝবেন সেগুলো আমি পড়াবো না, ওগুলো আমি আপনাদের, বাট আপনারা যাতে ওটা পারেন সেই কারণে আমি সেটা পিডিএফ আকারে হাইলাইট করে ধাগায় রাখছি। নিজ দেখতে বলে নেবেন, প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন করবেন, কিন্তু যেগুলো আপনারা বুঝবেন না নিজে নিজে, আমি ওগুলো ইনশাল্লাহ এক্সপ্লেন করতে, যেমন এই এখন যে কথাগুলো বলতেছি, হ্যাঁ এগুলো একটার সাথে একটা কম্পেয়ার করে দিচ্ছি ইনশাল্লাহ। এরপর আসেন যে ম্যাক্রোলিট। দেখেন ম্যাক্রোলিট এখন বোঝানোর আগে ইনশাল্লাহ আপনি ধরে ফেলবেন যে কি কাহিনী কোথায়। তাহলে ম্যাক্রোলিট কি করতেছে? ইট ব্লকস দ্য ট্রান্সলোকেশন। বোঝানোর দরকার আছে? বলে ফেলছি। মানে টিআরএনএ এসে বসছে কিন্তু আর ছুটতেছে না, বসে কি করে রাখছে? গদি দখল করে রাখছে। হ্যাঁ বাস, বলে আমি আর উঠবো না। আরেকটা টিআরএনএ আসে বসতে, ওই যে যারা লোকাল ট্রান্সপোর্টেশনে চলাচলা করেন না, টেম্পোতে উঠে কি হয়, মানে কিছু বাঙালির যে অভ্যাস আর কি, উঠে বসবেন, সবাই এই পাশে চাপতে চাপতে আপনাকে পাঠিয়ে দিবে একদম কোনায়, না হয় না এরকম? ঠিক একই কাহিনী এখানে হচ্ছে, এই ব্লকস দ্য ট্রান্সলোকেশন। আমার এই ঘটনা দেখলে ম্যাক্রোলিডের কথা খুব মনে পড়ে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্লিন্ডামাইসিন। ক্লিন্ডামাইসিন কি করে? এটাও ইট ব্লকস দ্য পেপটাইড বন্ড ফরমেশন। এক্স্যাক্টলি। এখন এখানে একটা ব্যাপার আছে, তাহলে আপনি বলতে পারেন যে ভাইয়া ক্লিন্ডামাইসিন ব্লক পেপটাইড বন্ড ফরমেশন প্রিভেন্ট করে, আবার ক্লোরামফেনিকল পেপটাইড বন্ড ফরমেশন প্রিভেন্ট করে, কিন্তু প্রবলেম আছে। প্রবলেম কোথায়? যে ক্লোরামফেনিকলের ক্ষেত্রে ডিরেক্টলি বলা হয় যে ইট ব্লকস দ্য পেপটাইডাইল ট্রান্সফারেজ, কিন্তু ক্লিন্ডামাইসিনে পেপটাইডাল ট্রান্সফারেজের কথা বলা নাই, বলা আছে ইট ব্লকস দ্য পেপটাইড বন্ড ফরমেশন। তার মানে এখানে পেপটাইডাল ট্রান্সফারেজ ভালো থাকে, কিন্তু অন্য কোনো আননোন মেকানিজমের কারণে পেপটাইড বন্ডটা তৈরি হতে পারে না। ঠিক আছে, যেমন ঘটনাটা একটু বুঝাই বলি। সাপোজ আমরা সবাই জানি কি পেনিসিলিন কিভাবে কাজ করে, ওই যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনে বাইন্ড করে, তারপরে কি করে ট্রান্সপেপটাইডেজকে ইনঅ্যাক্টিভেটেড করে দেয়, ফলে হয় না। এখন আমরা দেখলাম, এরপর আপনাদের একজন গবেষণা করে দেখলেন যে কি না, পেনিসিলিন দিলে কি হয়, ট্রান্সপেপটাইডেজ তো তার মানে ইনঅ্যাক্টিভেটেড হচ্ছে না, ট্রান্সপেপটাইডেজ অ্যাক্টিভ, কিন্তু সেল ওয়াল কেন তৈরি হচ্ছে না? পরে আবিষ্কার হলো আচ্ছা এখানে মোরেইন হাইড্রোলেজ অ্যাক্টিভ হয়। কথাটা বুঝাতে পারলাম কিনা? মানে এটা এখন আননোন বলতেছে, পরে কোন এক সময় আবিষ্কার হবে, আমরা থাকবো না আর কি। তারপর হচ্ছে লাইনজোলিট। লাইনজোলিট কি? এটা হচ্ছে আইসিইউ রিজার্ভ ড্রাগ। ফার্মাসি আলাটা এটাকে পুরো নষ্ট করে দিলে এখন। লাইনজোলিট যে কাজটা করে, ইট ব্লকস দ্য আর্লি স্টেপ ইন রাইবোজোম ফরমেশন। তাহলে এটা কাজ কি দেখেন, ও পুরো আরেক ওয়েতে ও মেশিন তৈরির যে কারখানা ওইটাকে পোড়াই দিছে, মানে রাইবোজোমের যে সাবইউনিট তৈরি হবে, হ্যাঁ রাইবোজোমই নাই, মানে ব্যাকটেরিয়ার মধ্যে রাইবোজোমই তৈরি হচ্ছে না। কারণ ব্যাকটেরিয়ার রাইবোজোম কিভাবে তৈরি হয়? দুইটা জিনিস দিয়ে, রাইবোজোমাল প্রোটিন আর আরেকটা কি, আরআরএনএ। এখন ওই দুইটা জিনিস তৈরি, হ্যাঁ এখন রাইবোজোমে যদি তৈরি না হয় তাহলে এমআরএনএ বসবে কই? এমআরএনএ যদি বসতেই না পারে, বাকি ঘটনা তো হবেই না। কথা বুঝতে পারলাম? তাহলে দেখেন লাইনজোলিট কত মানে সবচেয়ে আপার ওয়েতে কাজ করে লাইনজোলিট, মানে বুঝছেন? মানে আমি আপনাকে বললাম যে আপনাদের এখানে কি একজন মতিন নামে একজন আছেন মনে হয়, আচ্ছা যাই হোক, মনে করো ওনাকে বললাম যে অমুক জায়গায় তো কিছু শত্রু আসছে, কোথায়? মানে আমি বললাম যে সিলেটে। তো ও আমাকে বুদ্ধি দিল, আচ্ছা ভাইয়া তাহলে সিলেটকে পুরো বোমা মেরে উড়াই দিল, বোম মেরে পুরো সিলেট শুদ্ধ উড়ে গেল। তাহলে একটা শত্রুকে মারতে গিয়ে ওই যে মশা মারতে কামান দাগানোর মতো লাইনজোলিটের কাজ। ইয়েস এক্স্যাক্টলি। কিন্তু ও চাইলে কি করতে পারতো? ও প্রথমে ডিটেকটিভ ফোর্স পাঠাইতো, গোয়েন্দা দিয়ে, ওখানে যে মেইন যে ক্রিমিনাল ওকে ফাইন্ড আউট করে ধরে জাস্ট ওকে আমরা কিল করে ফেলতাম। ঠিক একই কাজ যেটা করা হয় এই যে রাশিয়া ইউক্রেনে, মারতে গিয়ে সাধারণ মানুষ মারা যাচ্ছে, তাই না? নন সিলেক্টিভ মশা মারতে কামান দাও, এই লাইনজোলিটের কাজ হচ্ছে এটা। ওই কারণেই বললে এই ড্রাগ গুলো হচ্ছে আপনার প্রিজার্ভ ড্রাগ, আইসিইউ প্রিজার্ভ ড্রাগ বলে, অথবা রিজার্ভ ড্রাগ। মানে একেবারে কিছুতেই কাজ হচ্ছে না, তখন আমরা এগুলো ইউজ করবো। ঠিক আছে, টেলিথ্রোমাইসিন
আরামাইসিন দরকার নাই জানার, কোনো দরকার নাই। স্ট্রেপ্টোগ্রামিন না জানলে বেশি ভালো। বাদ, যারা জানতে চান পড়বেন, না বুঝলে আমাকে বলবেন, শুধু তাদেরকে ইনশাল্লাহ বুঝাবো। ওকে, কোন কনফিউশন আছে এখানে আর? এটা একটু পড়ে নেবেন, কোনটা ভাই। ব্যাকটেরিয়াসাইডাল কোনটা ব্যাকটেরিওস্ট্যাটিক। আর এই ব্যাকটেরিয়াসাইডাল ব্যাকটেরিওস্ট্যাটিক ডিফারেন্স দিয়েই আমি আজকে ক্লাস শুরু করছি। ওকে, আচ্ছা, আর মাত্র ইনশাল্লাহ 10 মিনিট সময় নিব, ইনশাল্লাহ বেশিক্ষণ না। শেষ, আমাদের মেইন পড়া শেষ। দেখেন এখানে সেফালোস্পোরিনের এই জিনিসটা একটু কাইন্ডলি পড়ে নেবেন। আপনার ভাইবা তার কিছু না ধরুক, এটা ধরবেই। হ্যাঁ, এখানে আমি সুন্দর এই যে দেখেন লেঞ্জের একটা চার্টে সব শেষ। এবং এটা পরীক্ষা বাদ দেন, এই সেফালোস্পোরিন দিয়ে আপনার পুরো জীবন যাবে কবর পর্যন্ত। দেখেন, গলা ব্যথা তাও দিচ্ছেন সেফুরোক্সিন, পেটে ব্যথা তাও দিবেন সেফুরোক্সিন। মেডিকেলে ভর্তি হইলে আর কিছু না দেখে একটা সেফট্রাইকজন আইভি চালাবে, মানে সেফালোস্পোরিন দিয়েই চলে। কেন আমরা এত বেশি সেফালোস্পোরিন পছন্দ করি? তার কারণ হলো পেনিসিলিনের চাইতে সেফালোস্পোরিনের স্পেকট্রাম বেশি, টোটকা আর কি। গ্রাম পজিটিভে কভার করে, গ্রাম নেগেটিভে কভার করে। কিন্তু বইয়ের ভাষায় সেফালোস্পোরিনের আরেকটা অ্যাডভান্টেজের কথা বলা, যে সেফালোস্পোরিনের যে অ্যালার্জিক রিয়াকশন কম হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি পেনিসিলিন দিলে যাদের রিয়াকশন হয়, সাপোজ আপনি দেখলেন পেনিসিলিন দিলে 10 জন মানুষের রিয়াকশন হচ্ছে, ওই 10 জনকে আপনি সেফালোস্পোরিন দেন, দেখবেন মাত্র একজনের রিয়াকশন হচ্ছে। তাহলে সেফালোস্পোরিনের অ্যালার্জিক রিয়াকশনটা খুবই কম। হ্যাঁ, আরেকটা কারণ হচ্ছে যে পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনিম, মনোব্যাকটাম, এগুলো সবগুলো কি কি ধরনের অ্যান্টিবায়োটিক? একটা নাম বলে, এগুলো কি বলে? বিটা ল্যাকটাম। কি বলে? বিটা ল্যাকটাম। তাহলে ব্যাকটেরিয়াকে যখন বিটা ল্যাকটাম দিই, তখন ব্যাকটেরিয়া কি তৈরি করে, কোন এনজাইম তৈরি করে ফেলে বলেন তো? রেজিস্ট্যান্স বিটা ল্যাকটামেজ এনজাইম। বিটা ল্যাকটামেজ। ইয়েস, দেখা যাচ্ছে বিটা ল্যাকটামেজ এনজাইমটা দিয়ে পেনিসিলিন যতটা ইনঅ্যাক্টিভেটেড হয়, সেফালোস্পোরিন ততটা হয় না। ফলে বিটা ল্যাকটামেজ ব্যাকটেরিয়া গুলো যেগুলো তৈরি করে, ওগুলোর ক্ষেত্রে আমরা পেনিসিলিনের সাথে সেফালোস্পোরিন দিলে আমাদের কাজ সুবিধা পাওয়ার ইফেক্ট বেশি। আমরা হচ্ছে একটা মানে লো সোশিও ইকোনমিক কান্ট্রি, আমরা তো আর কালচার সেন্সিটিভিটি করে টেস্ট দিতে পারি না। যদি আপনি সিএস করে অ্যান্টিবায়োটিক দিতে যান, রুগী আসলো, আপনি অনেক সুন্দর করে কাউন্সেলিং করলেন, অনেক বড় বড় এদিকে আপনি বললেন, বাবা আমি আপনাকে এখন অ্যান্টিবায়োটিক দিচ্ছি না, একটা সিএস করেন, 3 দিন পরে আসেন, আমার রিপোর্ট দেখেন, অ্যান্টিবায়োটিক। সেই সিএস করতে গেল, যাই দেখে সিএস এর দাম 2500। তারপরে বাদ ফার্মাসিতে গেল, ফার্মাসি ওয়ালা কোন ড্রাগ দিবে বলেন তো? কলিস্টিন। কি দিবে? কলিস্টিন দিয়ে দিবে। হ্যাঁ, শেষ। সে খাবে, খাওয়ার সাথে সাথে দুপুরে খেলে রাতেই জ্বর নাই, শেষ। হ্যাঁ, তারপরে কি হবে? 2 দিন পরে দেখবে অ্যান্টিবায়োটিক। কলিস্টিন কিন্তু খেলে সব রেজিস্ট্যান্স হয়ে যাবে অটো। তারপর আইসিতে আসবে, তারপর আল্লাহ হায়াত না রাখলে মারা যাবে, শেষ। এটা হচ্ছে বাংলাদেশের একটা সিনারিও বললাম। দেখবেন আইসিইউতে আপনি দেখেন, যারা আপনাদের হসপিটাল আইসিইউতে ঢুকে, যখনই ঢুকবেন দেখবেন আইসিইউর ম্যাক্সিমাম পেশেন্টের কিন্তু সিএস রিপোর্ট থাকে। অবাক হয়ে যাবে, মাত্র 2টা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ। এই যে আমাদের সিএমসি, আমার বন্ধু যে কিছুদিন আগে ইন্টেক করলো, আল্লাহ জান্নাত দান করুক, শিমরান, হ্যাঁ শিমরান আশরাফ, ওরও সেম অবস্থা, মাত্র 2টা সেন্সিটিভ পাইছি আমরা, মাত্র 2টা সেন্সিটিভ। দেখেন সিফুরোক্সিন, সেফট্রাইকজন, সব রেজিস্ট্যান্স। ও মেডিকেল স্টুডেন্ট ছিল, ও কিন্তু অ্যান্টিবায়োটিক এরকম র্যান্ডমলি খায় না। তাহলে কিভাবে হইলো? এনভায়রনমেন্ট থেকে। ওর পাশের মানুষ খাইছিল অ্যান্টিবায়োটিক। আপনার খাওয়া দরকার নাই, আপনার পাশের মানুষের রেজিস্ট্যান্স থাকলে আপনি ওই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড হবেন, এবং আপনারও অটোমেটিকলি ওই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে এগুলো পড়বেন যে ফার্স্ট জেনারেশন কি, ওটা গ্রাম পজিটিভ কে কাভার দেয়। মানে ফার্স্ট থেকে ফিফথের দিকে যত যাবেন, গ্রাম নেগেটিভ তত বাড়তে থাকবে। তাহলে ফার্স্ট হচ্ছে পজিটিভ, সেকেন্ড হচ্ছে পজিটিভ বেশি, অল্প একটু নেগেটিভ, থার্ড হচ্ছে পজিটিভ নেগেটিভ, নেগেটিভটা একটু বেশি, ফোর্থ হচ্ছে নেগেটিভ, ফিফথ হচ্ছে আরো বেশি নেগেটিভ, শেষ। বুঝা গেছে? তাহলে ফার্স্ট থেকে ফিফথের দিকে দিলে কোনটা বাড়তে থাকবে? ওই যে পর্যায় সারণীর মতো, নেগেটিভ সেন্সিটিভিটি বাড়তে থাকবে। ঠিক আছে? তারপর হচ্ছে এই গেল, এটা একটু পড়বেন যে কোন সেফালোস্পোরিন কিসে কি কাজ করে। ওকে, এবার আমি চলে আসি আমার ল্যাঞ্চ পিডিএফটাতে চলে আসি। ঠিক আছে, অ্যামাইনো গ্লাইকোসাইড এগুলো আপনারা পড়ে নিয়ে, হ্যাঁ তাহলে আমি সব ঢাকা রাখছি, একদম কষ্ট হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলো পড়বেন, পড়বেন, দরকার নাই। এই জিনিসটা একটু দেখেন, এই চার্টটা, লেন্সের এই চার্টের ক্ষেত্রে এখানের মধ্যে আপনারা নিজের প্রয়োজনে, এটা এটা পরীক্ষায় খুব একটা ধরে না, কারণ ধরার আরো অনেক কিছু, কিন্তু এটা আপনার নিজের জন্য। আপনার লাইফে সবচেয়ে বেশি ডিফিকাল্টি ফেস করবেন অ্যান্টিবায়োটিক চয়েসের ক্ষেত্রে। কোন ইনফেকশনে কোন অ্যান্টিবায়োটিক দিব? দেখেন এখানে এটা আমাদের এখন ঘাপলা। এক একজন বলে সেফুরোক্সিন, না আরেকজন বলে সেফট্রাইকজন। এগুলো পড়লে আপনার ওই জিনিসগুলো ক্লিয়ার হবে। এই যে যেমন সাপোজ একটা উদাহরণ দিই, আপনি হচ্ছে এই যে টিগাসাইক্লিন, এটা কিন্তু স্কিনের মানুষ অনেক বেশি ইউজ করে, এবং এটা একটা ভাইবা কোয়েশ্চেন। টিগাসাইক্লিন এটা খুব বেশি ইউজ হচ্ছে ডার্মাটোলজিতে এখন। হ্যাঁ, কোন অ্যান্টিবায়োটিকে কাজ করতেছে না, টিগাসাইক্লিন অয়েন্টমেন্ট দিয়ে দিলে খুব ভালো কাজ করে টিগাসাইক্লিন। ঠিক আছে,
তারপরে দেখেন আরেকটা দেখাই আপনাকে, অ্যামিকাসিন, ঠিক আছে, অ্যামিকাসিন। হ্যাঁ, অ্যামিকাসিন হচ্ছে কিসে কাজ করে, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এগুলো বেশি কাজ করে। তাহলে এরকম আপনি একটু দেখেন। তারপর আরেকটা ভাইবা কোশ্চেন আমি আপনাকে বলি, যে ওটোটক্সিক ড্রাগ, যেমন এটা হচ্ছে এই ওটোটক্সিসিটি কি করে, অ্যামাইনো গ্লাইকোসাইড করে। অ্যামাইনো গ্লাইকোসাইড খেলে রুগী কিছুদিন পর আপনাকে বলবে যে তার কান একটা শোঁ শোঁ শব্দ করে। হ্যাঁ, তখন আপনার ড্রাগ হিস্ট্রি নিয়ে দেখেন সে অ্যামাইনো গ্লাইকোসাইড খাচ্ছে। দুঃখের বিষয় হলো আরেকটা ড্রাগও এরকম ওটোটক্সিসিটি হয়, সেটা হচ্ছে ফুরোসেমাইড, মানে খুব কমনলি যেগুলো পাবেন আপনারা ওয়ার্ডে। ফুরোসেমাইড বন্ধ করলে কিন্তু রোগে পেশেন্টের এই ওটোটক্সিসিটি জায়গা মানে রিভার্সিবল। তাহলে ফুরোসেমাইড দিয়ে হয় রিভার্সিবল ওটোটক্সিসিটি, অ্যামাইনো গ্লাইকোসাইডে হয় ইরিভার্সিবল ওটোটক্সিসিটি। তাহলে এটা মাথায় রাখতে হবে একটু, মানে অ্যামাইনো গ্লাইকোসাইড দিয়ে যার ওটোটক্সিসিটি হবে, সবার তো হবে না, যার হবে তার ক্ষেত্রে আপনি ড্রাগ উইথড্র করলেও তার ওটোটক্সিসিটি আর রিকভার হবে না। অ্যামাইনো গ্লাইকোসাইড, সো বুদ্ধিমানের কাজ হচ্ছে ডাক্তার চয়েস না করা, পরের দিকে চয়েস করা, ঠিক আছে। তো এগুলো একটু দেখবেন। তারপরে ক্লোরামফেনিকল, মানে বেসিক কথাবার্তা আমি বলে ফেলছি, দাগানো লাইন, এই দু একটা দাগানো লাইন দেখবেন। যারা একটু জানতে চান তারা হচ্ছে লাল কালারের দাগানো পড়বেন, আবার ওগুলোও পড়বেন। আর যারা কম জানতে চান শুধু পরীক্ষার জন্য, তারা হচ্ছে যেটা শেডেড করে রাখছে আকাশি কালারের সেটা পড়বেন, ঠিক আছে। তাহলে এটা পড়বেন। এবার হচ্ছে আমরা ম্যাক্রোলিড আপনাদেরকে বলে ফেলছি, দরকার নাই। এবার আসেন ইনহিবিশন অফ, হ্যাঁ, প্রিকারসর সিনথেসিস। আচ্ছা, প্রিকারসর সিনথেসিসটার ক্ষেত্রে আমি জাস্ট একটা চিত্র দেখাবো, বাকি সব আপনি বুঝে যাবেন। এই চিত্রটা একটু দেখেন, এই চিত্রটা পড়লে শেষ। দেখেন প্যারাইমাইনো বেনজোইক অ্যাসিড, প্যারাইমাইনো বেনজোইক অ্যাসিড, পাবা, পাবজি না পাবা, আচ্ছা, প্যারাইমাইনো বেনজোইক অ্যাসিড। প্যারাইমাইনো বেনজোইক অ্যাসিড তার তাকে কোন এনজাইম কাজ করে, তার সাথে ডাইহাইড্রোপটেরোয়েট সিনথেজ, তাকে কিসে বানালো, ডাইহাইড্রোফোলিক অ্যাসিডে বানালো। ডাইহাইড্রোফোলিক অ্যাসিড কে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিড বানালো। তাহলে এখানে এত কথা আমার মনে রাখবো না, আমি মনে রাখবো শুধু তিনটা কথা। কি কি? প্রথমে পাবা প্যারাইমাইনো বেনজোইক অ্যাসিড, তাহলে প্যারাইমাইনো বেনজোইক অ্যাসিড কিসে পরিণত হলো, ডাইহাইড্রোফোলিক অ্যাসিড। ডাইহাইড্রোফোলিক অ্যাসিড কিসে পরিণত হলো, টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিড। টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিড কিসে পরিণত হবে, ওই যে নিউক্লিওটাইড গুলো, অ্যাডেনিন, হ্যাঁ, সাইটোসিন, থায়ামিন, হ্যাঁ, তারপর হচ্ছে গুয়ানিন, এগুলাতে। তারপর ওরা একটার সাথে একটা ফসফোডাইএস্টার বন্ডে অ্যাড হয়ে নিউক্লিওটাইড চেইন তৈরি করবে। পাশাপাশি দুটো পলিনিউক্লিওটাইড চেইন কোন বন্ড দিয়ে অ্যাটাচড হয়, কোন বন্ড বলেন? পলিনিউক্লিওটাইড চেইন গুলা কিভাবে, আমরা জানি না ডিএনএ দুইটা নিউক্লিওটাইড চেইন না, তো দুইটা নিউক্লিওটাইড চেইন পরস্পরের সাথে অ্যাটাচড হয় কিভাবে, হাইড্রোজেন বন্ড দিয়ে। ওই যে অ্যাডেনিন, আর আপনারা পড়ছেন না, এই পাশের অ্যাডেনিন তার পাশে থায়ামিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ড, এই পাশে সাইটোসিন তার পাশেরটার সাথে তিনটা হাইড্রোজেন বন্ড, এটাই আর কি। যাই হোক, তাহলে এখন দেখেন এখানের মধ্যে এই যেটা সালফোনামাইড, হ্যাঁ, সালফোনামাইড, এই অ্যান্টিবায়োটিকটা সালফোনামাইডটা, হ্যাঁ, সালফোনামাইডটা কখনো চয়েস না করাটাই বেটার, সালফোনামাইড, ঠিক আছে। তাহলে সালফোনামাইড কারণ কি বলেন তো? সালফোনামাইড অনেক রোগী আইসিইউতে গেলেই দেখবেন, আপনি দেখে ডায়াগনোসিস করে ফেলতে পারবেন, স্টিভেন জনসন সিনড্রোম। দেখছেন নাকি পেশেন্ট আপনারা? সালফোনামাইড দিবেন, হ্যাঁ, আরে ঢুকেই দেখবেন, আইসিইউতে ঢুকতে হবে, দেখবেন রোগী ওয়ার্ডে পড়ে থাকতে হবে, সালফোনামাইড দেখে ডায়াগনোসিস, দেখবেন ঠোঁটে, মুখে, হাতে, পায়ে সব জায়গায় ফোসকা পড়ে আছে, ব্লাড। স্টিভেন জনসন সিনড্রোম, ঠিক আছে, ড্রাগ রিঅ্যাকশন। এবং যেই ড্রাগ গুলো স্টিভেন জনসন সিনড্রোম পাইছিলাম একবার, মেডিসিন ওয়ার্ডে একবার পাইছিলাম, মনে হচ্ছে অবশ্যই পাবেন। ওই ফার্মাসি থেকে ওষুধ খায় একদম অবস্থা হ্যাঁ, খারাপ হয়ে এই গেছে। যে দেখছেন ফার্মাসি থেকে। এবং মানে আমি সিম্পটমস আমার দেখে মনে লেকচারে পড়েছে। মনে পড়ে, এই যে আমি আমার ড্রাগসের এটা এত ভাইটাল, এই কারণে আপনাদের বইয়ে না থাকলে আমি অ্যাড করে দিচ্ছি, যে কোন ড্রাগ গুলো স্টিভেন জনসন সিনড্রোম করে। এই যে এগুলো দিতে খুব সাবধান থাকবেন, এই ড্রাগস গুলো অ্যালোপিউরিনল, কার্বামাজেপিন, এটা একটা কালপ্রিট ড্রাগ, এই কার্বামাজেপিনটা। তারপরে এখানে আরেকটা হচ্ছে কি সালফামিথক্সাজল, এই যে সালফামিথক্সাজল, ঠিক আছে, সালফোনামাইড। এই ড্রাগস অ্যান্টিবায়োটিক গুলা the most common cause of Steven Johnson syndrome, toxic epidermonecrolysis, এগুলো হচ্ছে ডেথ রেট অনেক বেশি। হ্যাঁ, এগুলো আমরা ইনশাআল্লাহ ইমিউনোলজি যখন পড়াবো, আমি অথবা ভাইয়া যখন পড়াবো, তখন আমি বলবো যে টক্সিক এপিডারমোনাইক্রাইসিস মেকানিজম সহ আমরা বলবো ইমিউনোলজিতে ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা একটু মজার জন্য জানা আর কি, হ্যাঁ, এগুলো খুবই লাইফ টাইম আপনাদের কাজে দিবে। তাহলে দেখেন এখানে যেটা করে, এটা সালফোনামাইড যেভাবে কাজটা করে তার মেকানিজমটা দেখেন, স্ট্রাকচারাল অ্যানালগ অফ পাবা, স্ট্রাকচারাল অ্যানালগ অফ
পাবা। ফলে আমি যখন ওই যে আগেরটার মতো আর কি, আমি যখন পাবা এর জায়গায় সালফোনামাইড দিয়ে দিব আলটিমেটলি, তখন কি হবে আপনার ওই বাকি কাজটা হবে না। যেমন মনে আছে আমি একটু আগে আপনাকে বলছি না যে আমার ডি অ্যালানিন ছিল, আগের মতো ডি অ্যালানিন ছিল, ডি অ্যালানিনের মধ্যে রিসেপ্টর ছিল আর ওখানের মধ্যে ট্রান্সপেপটাইডেজ বসছিল। তখন আমি যখন ডি অ্যালানিনের জায়গায় আমার আর্টিফিশিয়াল ভ্যানকোমাইসিন বসাই দিছি, তখন ভ্যানকোমাইসিনের মধ্যে ওই রিসেপ্টরটা ছিল না আর ট্রান্সপেপটাইডেজটা তখন এখানে এসে বসতে পারছে না। ঠিক একইভাবে আমি আমার ন্যাচারাল আল্লাহ তাআলা যে পাওয়া দিছে, ওই পাওয়া থেকে কি হবে, ডাইহাইড্রোফোলিক অ্যাসিড হবে। এখন হ্যাঁ ফলিক হবে। এখন আমি পাওয়ার জায়গায় বসাই দিছি কি সালফোনামাইড, পাওয়ার জায়গায় কি দিলাম সালফোনামাইড। এখন এই সালফোনামাইডের উপরে আমার যে এই ডাইহাইড্রোপটেরয়েড সিনথেজ এসে শত চেষ্টা করে কি এটা কি জিনিস, ওটা তো কোনোভাবে কি বানাইতে পারতেছি না, ডাইহাইড্রোফোলিক অ্যাসিড পারবে না তো। আপনার ভাত খেলে হজম হবে, এখন আপনাকে যদি আমি পাথর দিয়ে দিই আপনি তো খাচ্ছেন কিন্তু হজম তো হচ্ছে না কোনোভাবে, কারণ জিনিসটা তো ভাত নাই। তাহলে ডাইহাইড্রোফোলিক তৈরি হবে না, ডাইহাইড্রোফোলিক তৈরি না হলে টেট্রাহাইড্রোফোলিক তৈরি হবে না, টেট্রাহাইড্রোফোলিক তৈরি না হলে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন তৈরি হবে না, এগুলো তৈরি না হলে নিউক্লিওটাইড চেইন তৈরি হবে না, নিউক্লিওটাইড চেইন তৈরি না হলে ডিএনএ তৈরি হবে না, ডিএনএ তৈরি না হলে জিন থাকবে না, জিন না থাকলে প্রোটিন থাকবে না, প্রোটিন না থাকলে এনজাইম থাকবে না, এনজাইম না থাকলে কিছুই হবে না, মারা যাবে। বুঝে গেল? আচ্ছা, অনেকটা মাহফিলের ওয়াজের মতো হয়ে গেছে মনে হয়। আচ্ছা তাই না? ওকে, তাহলে এখন আমরা কি করি, আর একটু অল্প আর একটু বিরক্ত করতেছি, সেটা হচ্ছে লাস্ট অফ অল আমাদের বাকি ছিল সালফোনামাইড শেষ আলহামদুলিল্লাহ। দেন আসেন ট্রাইমিথোপ্রিম, দাগানোগুলো পড়ে নিবেন। ট্রাইমিথোপ্রিমটা কি, খুব সহজ। ট্রাইমিথোপ্রিম এবার যেটা করবে ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ কে ইনহিবিট করবে। দেখেন ইট ইনহিবিটস দ্য ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ। তাহলে প্রবলেম কোথায়? পাবা ঠিক আছে, পাবা ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে এই যে ডাইহাইড্রোফোলেট, ওকে আমি বেঁধে ফেললাম, ওকে আমি ইনঅ্যাক্টিভেট করে দিছি। তাহলে পাবা থেকে যে ডাইহাইড্রোফোলিক তৈরি হবে, মাঝখানের এনজাইম নাই, তাহলে এখানে এই স্টেপটা আর হবে না। তাহলে ডাইহাইড্রোফোলিক না হলে টেট্রাহাইড্রোফোলিক হবে না, আবার একই ঘটনা, শেষ। ঠিক আছে? তাহলে দেখেন সালফোনামাইডের কাজ প্রথম স্টেপে, ট্রাইমিথোপ্রিমের কাজ ছিল সেকেন্ড স্টেপে। এবার আসেন ফ্লুরোকুইনোলোন, বুঝা গেছে নাকি? ওকে ফাইন। দেন হচ্ছে ফ্লুরোকুইনোলোন। ফ্লুরোকুইনোলোন হচ্ছে ফার্মাসি আলাদের সবচেয়ে পছন্দের ড্রাগ। পেট খারাপ হইলে কি দিয়ে দিবে? সিপ্রোফ্লক্সাসিন, ইয়েস সিপ্রোফ্লক্সাসিন, সিলিভোফ্লক্সাসিন, হ্যাঁ নরফ্লক্সাসিন, অক্সিফ্লক্সাসিন। কিন্তু একটা ড্রাগ, ওকে আমি যদি মানুষ হইতো ওকে নোবেল দিতাম, মেট্রোনিডাজল। এত পরিমাণে খায় কিন্তু খুব একটা রেজিস্ট্যান্স হয় না, খেয়াল করলে দেখবেন না, খুব অ্যাবিউজ ড্রাগ, কিন্তু এটা কিন্তু খুব সহজে রেজিস্ট্যান্স হয় না, মেট্রোনিডাজল। হ্যাঁ আচ্ছা, তারপরে এই হচ্ছে বিষয়টা ফ্লুরোকুইনোলোন কিভাবে কাজ করে। এটা হচ্ছে ডিএনএ জাইরেস টপোআইসোমারেজ এনজাইমটাকে মানে সে ইনহিবিট করে ডিএনএ জাইরেসকে, ফলে আলটিমেটলি আমার মানে তার যে কাজটা সেটা হয় না। এই যে ইট ইনহিবিটস দ্য ডিএনএ সিনথেসিস বাই ইনহিবিটিং ডিএনএ জাইরেজ এনজাইম। ঠিক আছে? ডিএনএ জাইরেজ যখন ইনহিবিট করবে, আলটিমেটলি আমার যে ডিএনএ যে নিউক্লিওটাইড চেইন সেগুলো ঠিকঠাক মতো হবে না। দেন হচ্ছে ইনহিবিশন অফ এমআরএনএ সিনথেসিস, ইনহিবিশন অফ এমআরএনএ সিনথেসিস, এটা হচ্ছে হ্যাঁ এটা ফাইন। এই যে লেখাটা দেখেন, ইট ব্লকিং দ্য এমআরএনএ সিনথেসিস বাই ব্যাকটেরিয়াল আরএনএ পলিমারেজ। তাহলে সহজ, ওই যে আমার প্রথম গল্পটা শেষ, এটা আর স্যার বলা লাগবে না। এই যে দেখেন আমার প্রথম চিত্রটা দেখে লম্বা একটা গল্প বলছে। এই যে এমআরএনএ দেখছেন, এই যে ডিএনএ থেকে প্রথমে আমি কি বানাইছি বলেন তো, এটাকে কি বলে? একটা প্রোটিন সিন। হ্যাঁ, এই ঘটনাটাকে কি বলে? ট্রান্সক্রিপশন। মনে আছে তো? হ্যাঁ আবুল হাসান স্যার, ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ থেকে যে এমআরএনএ হচ্ছে, এই যে ডিএনএ থেকে আমি এমআরএনএ বানাইতে হবে না, তারপরে না এমআরএনএ রাইবোসোমে যাবে, তখন ট্রান্সলেশন হবে। কিন্তু এই যে ডিএনএ থেকে এমআরএনএ হচ্ছে, কোনো ঘটনায় তো এনজাইম ছাড়া হয় না। এটার নাম কি? আরএনএ পলিমারেজ। কোন এনজাইম দিয়ে হয়? আরএনএ পল বলে না, আরএনএ পল, ডিএনএ পল পড়ছেন ফার্স্ট ইয়ারে, আরএনএ পল। এই আরএনএ পলকে গিয়ে রিফাম্পিসিন ব্লক করে দেয়। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ যদি তৈরি না হয়, বাকি প্রোটিন সিনথেসিস আর হবে? এমআরএনএই হচ্ছে না, বাকি ঘটনা তো হবেই না, শেষ। ওকে, তাহলে আজকে লেকচার এখানে থাকলো ইনশাআল্লাহ। সময়ের কারণে আসলে আমি ইচ্ছা ছিল আর কারো অনেক ডিপলি পড়ানো, কিন্তু বুঝলাম এখন ইনশাআল্লাহ এইভাবে পড়াবো, ঠিক আছে না নাকি? বলেন। এর পরের এটাকে পড়াবেন, ওই যে ইনহিবিশন অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, এটাকে নেক্সট লেকচারে এটাই করবেন। ওই নিউক্লিক অ্যাসিড সিনথেসিস আর বাকি আছে নাকি কোথায়? ও না, এই নিউক্লিক অ্যাসিড তো পড়াই ফেললাম, নিউক্লিক অ্যাসিড পড়াই ফেলছি, আর নাই তো এটা শেষ লেকচার, এটা আর কিছু আল্লাহর রহমতে বাকি নাই। আর এটা যেটা, এটা পড়ানোর কিছু নাই, এটা হচ্ছে ডাইরেক্ট অল্টারেশন অফ সেল মেমব্রেন। এই যে পলিমিক্সিন, এটা হচ্ছে আইসিইউ প্রিজার্ভ ড্রাগ, কোনটা বুঝছেন তো?
যেটা আমি বললাম ওই যে আমার বন্ধুর কথা বলে কলিস্টিন। ও জি জি জি। কলিস্টিন, হ্যাঁ, এটা বোঝানোর কিছু না, এটা হচ্ছে ডিরেক্ট সেল মেমব্রেনকে রাপচার করে ফেলে কলিস্টিনটা এসে। দেখেন এতক্ষণ সব সেল ওয়াল ছিল, প্রোটিন ছিল, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেল মেমব্রেনকে রাপচার করে। এখন কেউ একজন বুদ্ধি করে বলেন এই কলিস্টিন আমার হোস্ট সেলের কোনো ক্ষতি করবে কিনা? যেহেতু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে ফেলবে, হোস্ট সেল তো করবে স্যার না, করবে সেল করবে মেমব্রেন না। তো হোস্ট সেল ও সেল মেমব্রেন আছে। জি দেখেন সেল ওয়াল ব্যাকটেরিয়া ছিল কিন্তু হিউম্যান সেলের ছিল না, ওই কারণে ওই অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়ার ক্ষতি করছে। প্রোটিন সিনথেসিস ব্যাকটেরিয়ার 70s এ কাজ করছে কিন্তু হিউম্যানও তো 70s নাই, ওই কারণে ওই অ্যান্টিবায়োটিক গুলো শুধু ব্যাকটেরিয়াকে মারছে। কিন্তু এই অ্যান্টিবায়োটিক যেগুলো ডিসরাপ্টস দ্য সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন তো হিউম্যানের সেল মেমব্রেনের সাথে একটু সিমিলারিটি আছে, ফলে অনেকের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক গুলো হোস্ট সেলকেও ড্যামেজ করে ফেলে। ওই কারণে দেখেন এটা সবার নিচে রাখছে। এই যে জি কথা বুঝতে পারলাম। তাহলে এখানে জি। বেটার চয়েস অফ ড্রাগ হচ্ছে যত উপরের দিকে সেল ওয়াল সিনথেসিস, প্রোটিন সিনথেসিস, ঠিক আছে এগুলা। তারপর হচ্ছে ইনহিবিশন অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস এর ক্ষেত্রে যেটা বললাম ওই যে এমআরএনএ সিনথেসিস। তাহলে এমআরএনএ কি হিউম্যান সেলে নাই? এমআরএনএ হিউম্যান আচ্ছা সেলে কি ডিএনএ? হ্যাঁ হয়। তাহলে কেন এটা হিউম্যান সেলের ক্ষতি করে না? ল্যাঞ্জের ডিরেক্ট লাইনটা লেখা আছে এনজাইম। যে, হ্যাঁ না, ল্যাঞ্জে লেখা আছে এই ড্রাগস গুলো বানানোর সময় কেমিক্যালি এমন ভাবে বানানো হয় সেটা শুধুমাত্র ব্যাকটেরিয়ার আরএনএ পলিমারেজকেই টার্গেট হিসেবে রিসিভ করে, সে হিউম্যানের আরএনএ পলিমারের সাথে বাইন্ড করে না, হিউম্যান আরএনএ পলকে ইনঅ্যাক্টিভেট করে না। বুঝতে পারলাম কিনা? ঠিক জি আছে, ভাই। তাহলে কোনো অসুবিধা নাই, পড়েন। যে কোনো প্রবলেম হলে কোশ্চেন ভাই গুলো সবাই একটা করতে শুধু থাকবে। হ্যাঁ 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 বলেন। ওই যে ব্যাকটেরিয়াসাইডাল আর ব্যাকটেরিয়াস্ট্যাটিকটা যদি একবার একটু বলে হ্যাঁ দিতেন। অবশ্যই বলতেছি, তবে তার আগে একটু বলে নিই, রাত হয়ে গেছে, অনেক হয়তো লিভ করবে। জি যে প্রশ্নগুলো আপনারা করে রাখবেন, আমাদের হচ্ছে ঠিক মতো বাসায় কখন আসে, হসপিটালে কখন আসে সেই সময়টা নাই, কিন্তু খুবই ইচ্ছা ক্লাসগুলো আরো রেগুলার নেওয়ার। তো কোশ্চেন জি করে রাখবেন, আমি ইনশাল্লাহ ফ্রি টাইমে ভয়েস মেসেজ দেবো, মানে টেক্সট করার সময় হবে না হয়তো, ঠিক আছে? জি প্রশ্ন করে ঠিক রাখবেন, আছে। মানে এই হেজিটেশন রাখার দরকার নাই, প্রশ্ন করলে আবার কে কি বলে, ঠিক আছে? ওকে। জি ব্যাকটেরিয়া স্ট্যাটিক মানে কি দেখেন, ব্যাকটেরিয়া স্ট্যাটিকের গল্পটা আপনাকে একটু বলি আমি। এখানে একটা ব্যাকটেরিয়া দিলাম, হ্যাঁ, আর তার উপর আরেকটা ব্যাকটেরিয়া দিলাম। এই ব্যাকটেরিয়া চিন্তা করলো সে বংশবৃদ্ধি করবে, এখান থেকে দুইটা হইলো, এটা থেকে দুইটা হইলো, এটা থেকে দুটো হইলো, কারণ আপনারা জানেন এটা বাইনারি ফিশন হয়। এটা থেকে দুইটা জি হইলো, এটা থেকে দুটো হইলো, এটা থেকে দুটো হইলো, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ এটা হলো দুটো হইলো, ওকে। এখন দেখেন এটা হলো ব্যাকটেরিয়া এ আর এটা হলো ব্যাকটেরিয়া বি, দেখা যাচ্ছে? ওকে। জি এখন ভাই। হ্যাঁ, এখন আমি যেটা করলাম দেখেন একটু খেয়াল করেন, আমি একটা অ্যান্টিবায়োটিক দিলাম, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এ, হ্যাঁ, আর এই অ্যান্টিবায়োটিক এটা গিয়ে এটার উপরে কাজ করলো, কাজ করে সে কি করলো, এই ব্যাকটেরিয়াটাকে মারে নাই, এই ব্যাকটেরিয়া অ্যালাইভ আছে, কিন্তু তার যে এই যে রিপ্রোডাকশন ক্যাপাসিটি, ওই রিপ্রোডাকশন ক্যাপাসিটি বন্ধ করে ফেলছে, ফলে এই ব্যাকটেরিয়ার পক্ষে আর সেল ডিভিশন করা পসিবল হচ্ছে না। বুঝছেন কি বললাম? জি তাহলে ভাই। সে জি সেল ভাই। ডিভিশন করতে পারবো না, তো আমার লাভ কি? আমার তো ব্যাকটেরিয়া মরতেছে না, আরে টেনশনের কিছু নাই। সে যদি ইমিউনো কম্প্রোমাইজ না হয়, আল্লাহ তাআলা তো আপনাকে দিয়েই রাখছে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ এসে তাকে কি করবে? ওটাকে ফ্যাগোসাইটোসিস করে ফেলবে। ফ্যাগোসাইটোস করে। শেষ। তাহলে মজার কথা বলে ফেলছি, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদেরকে আপনি ব্যাকটেরিওস্ট্যাটিক দিবেন না, কারণ তার ক্ষেত্রে আপনি ব্যাকটেরিয়াকে বসে রেখে তো লাভ না, তার তো ম্যাক্রোফেজ নিউট্রোফিল ফাংশনিংই নাই। তাহলে তাদেরকে কি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের কি দেওয়া উচিত? ব্যাকটেরিসাইডাল। কেন? কারণ তার ক্ষেত্রে হচ্ছে আমি এমন একটা অ্যান্টিবায়োটিক দিব যে তার বংশবৃদ্ধির সম্ভাবনা তো দূরে থাক, তাকে শুদ্ধই গায়েব করে ফেলবে, নাই, পুরো ব্ল্যাঙ্ক জায়গা। এটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল। আর ব্যাকটেরিওস্ট্যাটিক হচ্ছে উপরেরটা। ব্যাকটেরিওস্ট্যাটিক ব্যাকটেরিয়াকে রেখে দিবে, তাহলে মারবে কে? আপনার ইমিউন সেল। কে মারবে? ইমিউন ইমিউন সেল। সেল। হ্যাঁ, আর ব্যাকটেরিয়াসাইডালে ব্যাকটেরিয়াটাকে আমি একদম। ডাইরেক্ট অসমোটিক লাইসিস করে দিব। বুঝা গেল কিনা? ঠিক আছে, জি তাহলে ভাই। আজকে এতটুকুই থাকুক। আর ক্লাসের ব্যাপারে কোনো অপিনিয়ন থাকলে যে ভাই এইভাবে নিলে ভালো হয়, এইভাবে আপনারা যেভাবে বলবেন আমরা ইনশাআল্লাহ সেভাবে নিতে পারবো। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ, জি ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ জি হাফেজ, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।